আগে যেমন আমাদের কাজটা শুধু কাজ ছিল না, একটা হৃদ্যতা ছিল, একটা আন্তরিকতা ছিল, একটা Family. বন্ধুত্ব ছিল, একটা পারিবারিক সম্পর্ক ছিল প্রত্যেকটা মানুষের সাথে। ডিরেক্টর কিছু শোনা বলছে, শারমিদা এত প্রশ্নের জবাব দিতে আমি এখানে আসিনি। হ্যাঁ, এরপর আমি কি অ্যাক্টিংটা করবো? মানে এটা মেনেই নিতে হচ্ছে একজন অভিনেতা হিসেবে যে এই কথাগুলো আমাকে শুনতে হতে পারে, সেই জন্য আমি সেইভাবেই তৈরি হই, হয় মেনে নাও, আর নাহলে ছেড়ে দাও। আছে অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন আর কাজ করে না। এখন আর ডিরেক্টরদের ফোন করে কাজ পাওয়া যায় না। ডিরেক্টরদের নিজেই বলে আমি কি করে কাজ দেবো, সিলেকশন তো করবে চ্যানেল। শাহরুখ খান হতে গেলে শুধু অভিনয় দিয়ে হয় না, তার সঙ্গে পিয়ারটা ওরকম লেভেলে লাগে, তাহলে একটা লোক শাহরুখ খান হয়। শুধু কি তার মানে হিরোরাই ইয়াং চরিত্র পাবে, মানে তারা বুড়ো হয় না, তা পার্শ্ব চরিত্রটা বুড়ো হয়? তো আমি আমার ওয়াইফকে আগে থেকে বলেছি যে তার একটা প্রেম ছিল, তো আমি বলেছিলাম যে তুই প্রেম করছিস, কর, কোনো আপত্তি নেই। একদিন আমাকে স্কুলের টিচার ডেকে পাঠালো, খুব রেগে মেগে আমি গেলাম, কি হয়েছে? আপনার ছেলে ওকে মেরেছে। আমি না হেসেই পেলাম, হ্যাঁ সিরিয়াসলি মেরেছে? মিস্টার বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পীযূষ মিশ্রা, বিদ্যা বালান, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার মনে হয় না তারা সেরকম, মানে তারা তাদেরকে মনে করে যে আমি মিস্টার বচ্চন, আমি বিদ্যা বালান, আমি নওয়াজ। তো একদিন চন্দনদা ফোন করলো, ফোন করে বললো যে শোন আমি একটা থিয়েটার করছি, তো আমি চাইছি তোকে। আমি বললাম যে আমি সাগ্নিক, কিন্তু বলছে হ্যাঁ তোকেই তো ফোনটা করেছি। নমস্কার, আজকে মগজমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলবো যার সাথে আমার সম্পর্কটা অনেক বছরের, প্রায় 20 বছরের ওপর তো হবেই, এবং আমরা তখন থেকেই একসাথে অনেকটা পথ চলেছি। তাই জন্য আমি একটু আলাদাভাবে আনন্দিত যে আজকে আমার সাথে রয়েছে সাগ্নিক, আমার বন্ধু। নমস্কার। সাগ্নিক, অনেকটা বছর তুই কাটিয়ে ফেললি ইন্ডাস্ট্রিতে, মানে হ্যাঁ প্রায় 26 বছর। 26-27 বছর, লং টাইম। মানে যে সময় থেকে তুই কাজটা শুরু করেছিলি এই ইন্ডাস্ট্রিতে, আজকে ইন্ডাস্ট্রি অনেকটা চেঞ্জ হয়ে গেছে তোর কাছে। প্রচুর মানে তোর চোখে কিভাবে দেখিস এখন এই চেঞ্জেস গুলোকে? চেঞ্জেস ভালো খারাপ মিশিয়ে আছে, সেটা তুইও বুঝতে পারবি, কারণ তুইও তো বহু বছর ধরে কাজ করছিস। আগে যেমন আমাদের কাজটা শুধু কাজ ছিল না, একটা হৃদ্যতা ছিল, একটা আন্তরিকতা ছিল, একটা Family. বন্ধুত্ব ছিল, একটা পারিবারিক সম্পর্ক ছিল প্রত্যেকটা মানুষের সাথে। টেকনিশিয়ানস, আর্টিস্ট, ডিরেক্টর, এডিটার্স, এভরিবডি, সিনেমাটোগ্রাফার, প্রত্যেকের সঙ্গে একটা অদ্ভুত একটা মধুর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক দরুনই কাজটা এগোতো এবং আপলিফটেড হতো কাজটা। সেখানে কোনো সময়ের বাঁধন আচ্ছা সেভাবে ছিল না যে হ্যাঁ এর মধ্যেই কাজ তুলতে হবে। সেখানে কোনো টিআরপির বাঁধন ছিল না যে না যাই করো তোমাকে টিআরপি তুলতে হবে। আমি টেলিভিশনের কথা বলছি, কিংবা সিনেমার ক্ষেত্রেও যেমন সেখানে ছিল না যে 15 দিনের মধ্যে এই গোটা সিনেমাটা শেষ করতে হবে, সে যাই হয়ে যাক, তাও আবার শিডিউলের মধ্যে, মানে মানে শিফটের মধ্যে। তো সেইগুলো যখন ছিল না, কাজটা না রয়ে সয়ে গুছিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে কাজটা হতো। এখন সেটা হয় না। এখন যেহেতু সেটা সেইভাবে হয় না, এখন সবটা একটা বাঁধনের, মানে এটা কি না, মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে 15 দিনের মধ্যে সিনেমা হোক সিরিজ হোক কমপ্লিট করতে হবে। 1 শিফট 1.5 শিফট ম্যাক্সিমাম তার মধ্যে শেষ করতে হবে। সিরিয়াল 14 ঘন্টা আছে, 14 ঘন্টার মধ্যে একটা এপিসোড তুলতে হবে। একটা টিআরপি বাধা দিয়ে ধরা যায়, একটা স্কেল আছে, এই স্কেলে নামলে প্রবলেম হয়ে যাবে। মানে এতটা মাথায় রেখে একটা ডিরেক্টরকে, নট অনলি ডিরেক্টর, প্রডিউসারকে মাথায় রাখতে হচ্ছে। সেটা প্রডিউসারের চাপ, পুরো উপর থেকে চাপটা আসছে, চ্যানেলের চাপ, প্রডিউসারের চাপ, ডিরেক্টরের চাপ, ডিরেক্টর আর্টিস্টের চাপ, তার সঙ্গে টেকনিশিয়ানের চাপ। তো এই চাপে না সামাও মনে করি যে কাজটা হয়তো উঠছে, কাজটা উঠছে, কোয়ালিটির জায়গাটায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখন ওই আগেকার দিনে ওইগুলো আমি খুব মিস করি, যে ডিসকাস করে কাজ করে। শোন না প্লাবন, এটা করি, বুঝলি তুই যদি এদিকে রাত্রে হেঁটে আসিস তাহলে আমি এখানে এটা বলবো। এবং সেই রিহার্সালের টাইমটাও দেওয়া হতো, মানে এখন তো রিহার্সাল কথাটা তো প্রায় নেই। চলো একটা টেক করি, মনিটেক যাই, মানে মনিটেক, মানে বাই চান্স যদি হয়ে গেল তো ফাইন, ইটস আ টেক।
আদারওয়াইজ আরেকবার টেক নেওয়া যেতে পারে। মানে সেক্ষেত্রে কি তোর মনে হচ্ছে যে এখন অভিনেতাদের এক্সেলেন্সিটা অনেক বেড়ে গেছে, কারণ তাদের আর রিহার্সালেরই প্রয়োজন পড়ে না, একদম পুরো টেকে? সিরিয়াসলি কি এটাকে এক্সিলেন্সি বলবি নাকি এটা ধরতক্তা মানে মারপেট বলবি? মানে এটা তো সেইভাবেই ধরতক্তা দেখতে মারপেট হবে। হয়ে যাচ্ছে। মানে এটা যে যত তাড়াতাড়ি ডেলিভার করবে কাজটা হুম। সে এক্সিলেন্ট। মানে সেটা তার কাছে এটা অন্য, মানে বলতে গেলে তুমি কোয়ালিটি দেখছো না। মানে আমি একটা অভিনয়, একটা ডায়লগ কত কিরকম ভাবে বলতে পারি, কোনটা বেটার লাগছে, চরিত্রের সঙ্গে কোনটা, কোন ধরনটা বেটার যাচ্ছে, ইমোশনটা কোনটা বেটার লাগছে, সেটা 2-3টে এক্সপেরিমেন্ট করা, সেটা থাকে না কিন্তু। ইনফ্যাক্ট আমি সিরিয়ালের কথা বলি, মেজরলি তো আমি সিরিয়াল করি, টেলিভিশন করি, সেখানে সবটার জন্য একটু সময় পাওয়া যায়। কস্টিউমের জন্য সময় পাওয়া যায়, লুক সেটের জন্য সময় পাওয়া যায়, মেকআপের জন্য সময় পাওয়া যায়, হেয়ারের জন্য সময় পাওয়া যায়। স্ক্রিপ্টটা যাওয়া, ফ্লোরে যাওয়ার সময় হাতে পাই, স্ক্রিপ্টটা পড়ার সময় নেই। স্ক্রিপ্টটা দিয়ে বলে চলো চলো চলো, সবই তো দিলে পড়ে নি একবার, আরে চলো না তোমার হয়ে যাবে, তোমার আর কি, আমার আর কি, মানে আমার উপর কনফিডেন্স আছে যে হ্যাঁ শারদিকদা করে নেবে। নট অনলি দ্যাট, পাশে আমার সাথে যদি কোনো নতুন ছেলে পুলে আছে, কোনো নতুন মেয়ে আছে, তাদেরও কিন্তু ওটাই আছে, আরে চলো চলো হয়ে যাবে হয়ে যাবে। তারাও হ্যাঁ, কিন্তু কিন্তু একটা চরিত্রকে বিল্ড করতে একটা তো মিনিমাম ভাবনার জায়গা লাগে, কারণ এটা তো ক্রিয়েটিভ আর্ট। এটা তো আর মানে রাজমিস্ত্রি এটা নয় যে কিছুটা হলেও সিমেন্ট যদি, দিলাম আর ইট গড়ে দিলাম। কিছুটা হলেও যদি এটা সিনেমা সিরিজে কিছুটা এটা এফেক্ট হয়, ইদানিং কিন্তু এটা সিরিয়ালে খুব একটা এফেক্ট হয় না। কারণ তুমি যদি এত প্রশ্ন করো, এত কিছু করো, এত সময় দেওয়া যাবে না তোমাকে, তোমাকেই দেওয়া যাবে না, হয়তো তুমিই তোমাকেই বাদ দেওয়া হয়ে যাবে। যাবে। একদমই, একদমই। মানে আমি এরকমও শুনেছি, আমি রিসেন্টলি কথা বলছি, আমি ধরো 4-5 মাস আগে আগের একটা সিরিয়ালের কথা বলছি, সিরিয়াল করছিলাম, খুব নাম করা একটা সিরিয়াল। সেখানে আমি জাস্ট ঢুকেছিলাম, সদ্য ঢুকেছি, আমি ডিরেক্টরকে বললাম যে আচ্ছা ও যদি এটা করে তাহলে এটা এরকম হলো কেন, না তাহলে এটা যদি এরকম হয়ে থাকে তাহলে তাহলে এই কথাটা ও বলবে কেন এখানে দাঁড়িয়ে, ওর তো বলা উচিত না, কারণ এখানে এই লোকটা দাঁড়িয়ে আছে। ডিরেক্টর কিছু শোনা বলছে, শারমিলা এত প্রশ্নের জবাব দিতে আমি এখানে আসিনি, হ্যাঁ। এরপর আমি কি এক চিন্তা করবো, আমি সাগ্নিক হয়ে ডায়লগ বললাম। আমি ডায়লগটা বলার পর বলি, ঠিক আছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। মানে কি হলো, তুমি ডায়লগটা খুব ভালো বলেছো, তুমি চরিত্র হয়ে ওঠো। হুম। তো চরিত্র হয়ে ওঠার সময়টা পাওয়া যায় না, যেটা আমার চেষ্টা থাকে যে আমি প্রত্যেকটা চরিত্র ডিফারেন্ট পাইস করবো, যাতে কেউ মিল না পায়। একটা তো শারীরিক গঠনের মিল তো অবশ্যই থাকবেই, আমি তো একদম নিজেকে একদম। প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করতে পারবো না না। প্রত্যেকটা চরিত্রে। গলার মিল থাকবে, তবু আমি গলা চেঞ্জ করার চেষ্টা করি, ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু তবু কিছু একটা করি যাতে অন্য চরিত্রের সঙ্গে এই চরিত্রের মিল না থাকে। হুম। কিন্তু সেটা সময় পাওয়া যায় না, ভাবলে চিন্তা সময় পাওয়া যায় না। মানে সেই অর্থে তুই তো যে ডিরেক্টরদের, যেমন কৌশিকদার সাথে কাজ করেছিস, মানে ওই ইনস্টিটিউশন গুলো তুই দেখে 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 এসেছিস, তাদের সাথে কাজ করেছিস। তার আগে হরনাথ স্যার থেকে শুরু করে আরো অনেকের সাথে, মানে তো শুরু। তো সেই ডিরেক্টরদের সাথে এখন যারা ডিরেকশন করছে, যারা মানে তাদের তাহলে অনেকটা পার্থক্য তৈরি হয়েছে। মানে তারা তো তখন সেই ইনস্টিটিউশন গুলোতে ওই অ্যাক্টিং এর জায়গাগুলো বের করতো বা রিকালেক্ট করতো, সেই সময়টাও এখন এখানে দিচ্ছে না, মানে সিনেমার ক্ষেত্রেও সেটা পাচ্ছিস না। না কিছুটা হয়, বুঝছি না, সিনেমার ক্ষেত্রে আমি ইদানিং সব পরিচালকের সাথে, এখনকার দিনে যারা মানে সিনেমার পরিচালক, সবার সাথে আমার কাজ করা হয়ে ওঠেনি, আমার সেটা দুর্ভাগ্য। কিন্তু যে কজনের সঙ্গে আপাতত কাজ হুম। করেছি তারা খুব একটা নতুন নয়। যেমন এখন আমি নাম করেই বলবো, জয়দীপ মুখার্জি কাজ করছেন এখন, ওয়ান অফ দ্য হিট ডিরেক্টর বলতে গেলে জয়দীপ মুখার্জি, তার সঙ্গে কাজ করছি। তার কিন্তু একটা মেন্টাল, তার উপর মানসিক চাপ থাকে, তাকে হুম। 15 দিনের মধ্যে কাজ তুলতে হয়, তাকে একদিন শিফটের মধ্যে পুরো জিনিসটা শিডিউল কমপ্লিট করতে হয়, সবটাই থাকে তার চাপের মধ্যে। কিন্তু কোথাও তিনি কিন্তু অভিনয় করে দেখিয়ে দেন, যদি কোনো অভিনেতা ভুল করলো, না 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 সেই। না না, এটা একটু এভাবে করে দেখো, আরে তোমার চরিত্রটা তো এরকম, তুমি তো এই বয়সে বিলং করছো, তোমার মানসিক চাপটা আছে এটা, কিংবা তুমি এখন খুব খুশি হয়ে আছো, তো তুমি এতটা মোরসে কথাটা কেন করছো। এই যে জয়দীপ দার হুম। বলে দেওয়াটা, এটা আমি সবার ক্ষেত্রে দেখেছি, মানে সব কটা আর্টিস্টের ক্ষেত্রে দেখেছি, জয়দীপ দাকে এই সময়টা দেয়। কমফোর্টেবিলিটি তৈরি হয়ে যায়। না তো কেউ যদি বলে দাদা আমি এটা বলবো, হ্যাঁ বলে দেখা। যেটা আমি নাম করে বলবো অঞ্জন দত্ত, যেটা খুব বেশি লিবার্টি দেয়, করে দেখো। আমি অঞ্জন দত্ত এইভাবে যদি হয় এরকম করবো, করে দেখো। কিন্তু এটা সিরিয়ালে মানে হাতে গোনা কয়েকটা, মানে কর বেশি দূর এগোবে না, আঙুলের কর, ওরম ডিরেক্টর আছে যারা সেই লিবার্টি দেয় এবং যারা সেই অভিনয়ের জায়গাটা জানে, হুম। যারা আমাকে কিংবা আমার মতন
বাদ বাকি অভিনেতাদের চেনে, যে হ্যাঁ ঠিক আছে, তারা জানে যে আমি কোয়ালিটিও দেবো, কোয়ান্টিটিও দেবো, সেটা জানে, সে জানে আমি কিভাবে তুলবো, কোন কাজটা কি বলবো। এই খুব যৎসামান্য কয়েকজন ডিরেক্টর টেলিভিশনে আছে যারা প্রপার ডিরেক্টর, যারা অভিনয়টাও জানে। কেউ যদি বলে এটা কেন হচ্ছে, তার জবাবটা দিতে পারে, নাকি তাকে বলবে এত প্রশ্নের জবাব দিতে পারবো না। তো এইটা এখন আপাতত এইটা সিচুয়েশন। আপাতত মানে এটা মেনেই নিতে হচ্ছে একজন অভিনেতা হিসেবে, যে এই কথাগুলো আমাকে শুনতে হতে পারে, সেই জন্য আমি সেইভাবেই তৈরি হই, হয় মেনে নাও, আর নাহলে ছেড়ে দাও। খুব ভালো বলেছি। আচ্ছা, এই এই যে 80s 90s এর সময় যেসব 80s 90s এর সময় যেসব ডিরেক্টররা কাজ করছিল, এবং সেই সময় ডিরেক্টররা যখন তুই কাজটা শুরু করলি তখনও সেই ডিরেক্টররা অনেকে ছিল, সেই ডিরেক্টররা এবং সেই সময়তে তুই যখন স্ট্রাগলটা শুরু করলি তোর সাথে আমরা দেখেছিলাম যে আরো অনেকে আছে যারা একই সময় শুরু করেছিল, হ্যাঁ, এবং পরবর্তীকালে এসে অনেকে তাদের মধ্যে হারিয়ে গেছে। মানে সেই সময়তে যখন তোর প্রথম দিককার ছবিগুলো সাথী ঠাথি বা এইসবে আমরা দেখি, যারা তোর আশেপাশে ছিল বা বন্ধু বান্ধব, অনেককেই দেখি যে হারিয়ে গেছে সময়ের সাথে সাথে, তারা হারিয়ে যাচ্ছে। মানে তাদের সাথে নিশ্চয়ই তো যোগাযোগ বা পরবর্তী, তো কি মনে হয়েছে যে কোন ক্রাইসিস পিরিয়ড থেকে তারা আস্তে আস্তে হারিয়ে গেছে? তারা কি এইভাবে ইকুইপড হতে পারেনি, নাকি না সময়ের স্রোতে যেরকম হারিয়ে যায়? এবং সেইখানে দাঁড়িয়ে শাগনিকে কি ধরনের স্ট্রাগল করতে হচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য? মানে ব্যক্তিগতভাবে কি স্ট্রাগলটা করতে হচ্ছে, বা কি ধরনের অনুশীলনটা করতে হচ্ছে, যে না আমাকে সময়ের সাথে সাথেও নিজেকে আগামী দিনে টিকিয়ে রাখতে হবে? এটা আমি, হ্যাঁ আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন আর কাজ করে না। এখন তাদেরকে জিজ্ঞেস করেছি, আমার খুব কাছের কয়েকজন বন্ধু বান্ধব ছিল, সুব্রত দেবনাথ বলে একটা বন্ধু ছিল, ভালো অভিনেতা ছিল, সে করে না কাজ। তাই বলছি, কি হলো, হেরে গেলি? তো আর ভাল লাগছে না, এতটা লড়াই না, এত কিছু প্রমাণ করার পরেও অনেকের কাছে আছে। এই প্রশ্নটা মাঝে মধ্যে আমারও হয়, মানে যখন একটা কাজ শেষ হয়, আমি বারে বারে বলছি, আমি টেলিভিশনের কথা বলছি, যখন একটা সিরিয়াল শেষ হয়, একটা ধারাবাহিক শেষ হলো, সেই ধারাবাহিকটা শেষ হওয়ার পর খুব ভালো হয়তো লোকের চোখে কিংবা আরো অন্যান্য কারোর চোখে খুব ভালো অভিনয় করলে সাগ্নিক, মানে আমি একটা ধারাবাহিকের কথা বলছি, নাম ছিল দীপাবলির সাত কাহন, হুম, আকাশ। আকাশে। সেখানে আমি একটা পাঠ করেছিলাম, একটা গ্রামের প্রমোটার টাইপের, আমাকে চরিত্রের নামটা মনে পড়ছে না। সেই পাঠটা দেখে আমাকে সিরিয়াসলি, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার থেকে বয়স্ক লোক এসে হাত ধরে আমার প্রণাম করতে গেছিল, আর আমি না অবাক হয়ে কি করছেন কি আপনি, দুর্দান্ত অভিনেতা আপনি, মানে দারুণ অভিনেতা, দারুণ অভিনয় করেছেন, আমার গল্পটা পড়া, কিন্তু আপনি যখন পাঠটা করছিলেন না, আপনার চরিত্রটা পুরো জল জল করে চোখের সামনে ভেসে উঠছিল, দুর্দান্ত অভিনয়। উনি একজন নয়, এরকম অনেকে ওই চরিত্রটাই অনেকবার কথা বলেছে আমার সাথে। অর্জুন মাহাতো না কি নাম ছিল চরিত্রটা, অর্জুন ছিল না আমার মনে পড়ছে, কিন্তু মাহাতো না কি সারনেমটা ছিল খেয়াল করছে না আমার। পাঠটা করে আমার নিজে খুব ভালো লেগেছিল, এনজয় করেছিলাম পাঠটা করে, মানে এত বলেছিল। আমি ভেবেছিলাম তারপরে আমার কাছে আরো অনেক কাজ আসবে, অনেকটা গ্যাপ বসে যেতে হলো, আবার ফোন 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 ফোন, যখন কাজ থাকে না তখন যাদেরকে ফোন করি, আগে কি হতো ডিরেক্টরদের ফোন করে একটা ভালো কাজ করলে একটা ডিরেক্টর, সে যার কাজ করে সে অন্য ডিরেক্টর বলে শাগনিককে দেখ পাঠটা কেমন করেছে, সে দেখলো বা ভালো করেছে তো শাগনিক, আমার পরেরটা তুই কিছু করছিস কিন্তু। তো এই করে কাজ বেড়েছে। কাজগুলো এখন আর ডিরেক্টরদের ফোন করে কাজ পাওয়া যায় না, ডিরেক্টরদের নিজেই বলে আমি কি করে কাজ দেবো, সিলেকশন তো করবে চ্যানেল বা হাউস। তো হাউসও খুব কম হাউস আছে, খুব কম হাউস আছে যারা নিজেরা চরিত্র সিলেক্ট করে যে কে কোনটা করবে, তারপর সেটা যায় চ্যানেলের কাছে, চ্যানেল অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ ঠিক আছে এটা করুক ওটা করুক, বাকিটা চ্যানেল সব ঠিক করে। ডিরেক্টর তো তাদের হাতে বাঁধা, তারা নিতে পারে না যে হ্যাঁ তোকে নেবো, নিতে পারি না, তোর সঙ্গে তো কাজ করার ইচ্ছা আছে, কি বল চ্যানেল না যদি বলে কি করে হবে। তো এই চ্যানেলের কাছে আমার সেই অ্যাপ্রোচটা অত খুব একটা নেই, আমার তো ওই স্কুলিং এ বিশ্বাসী যে আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলবো। আগে ছিল প্রোডাকশন ম্যানেজার যারা কাজ দিত,
তারপরে হচ্ছে থার্ড এডি যারা রেফার করতো, তারপরে হলো চিফ তারা রেফার করতো, তারপরে হৃদ্যতা বাড়লো ডিরেক্টরের সঙ্গে, ডিরেক্টরদের সাথে। ওখানে গিয়ে আমার স্টপ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো তারপর আমি এগোইনি। এখন তো চ্যানেলের সঙ্গে কথা বলতে হয়, ইপিদের সাথে ইপিদের সঙ্গে কথা বলতে হয়, সেখানে আমার আমি আমি খুবই খারাপ ওই জায়গাটা, কারণ আমি পেরে উঠিনি। এবার সেই বন্ধুগুলো হয়তো সেরকম জায়গায় বলে আর কজনের সঙ্গে কিভাবে কথা বললে কাজ পাওয়া যায় বুঝতে পারছি না, ভালো লাগছে না ভাই। অথচ তাদের মধ্যে অনেক কোয়ালিটি ছিল, কোয়ালিটি কিন্তু ছিল, আমি, ট্যালেন্ট ছিল, প্রতিভা সত্যি ভালো ছিল, তারা নেই হয়তো এই কারণে নেই। অনেকে বাইরে চলে গেছে, অন্যান্য চাকরি করছে, অনেকে ব্যবসা করছে। তারা আবার বাইরে থেকে, যখন তারা বাইরে থেকে কটু কথা বলে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, তখন আমি আবার প্রতিবাদ করি, তুই ছেড়ে দিয়েছিস বলেই কথাটা বলছিস। বলছে হ্যাঁ তুই আছিস বলে তুই এখন মেনে নিচ্ছিস, না আমি না তো উপায় নেই আমার, তুই ব্যবসা করতে পেরেছিস, তুই চাকরি করতে পেরেছিস, আমি তো অভিনয়টা ছাড়া কিছুই বুঝি না, মানে আমি ভালো করি কি খারাপ করি যতটুকুই করি এটাই মন দিয়ে করি। এটাই মন্দির। আর এটাকেই ভালোবেসে করি, আমি এর বাইরে কিছু করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। ডাউনফলের কথাটা বললি যে একটা সময় ডাউনফল এসেছিল তোর, হ্যাঁ, একটা দীর্ঘ সময় ধরে তোকে হয়তো বেটার কাজের জায়গায় মানে যেতে পারিসনি বা পাসনি, কিন্তু তারপরে মানে ওই সময়টাতে হতাশ লেগেছিল নিশ্চয়ই, যে হতাশ নেই, অবাক লেগেছে। যেমন ওই চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা হয়েছিল, চ্যাম্পিয়ন, হ্যাঁ, তো সেখানে আমি মেন ভিলেন ছিলাম। তখন বাংলা সিনেমায় মেন ভিলেনের ওরকম চরিত্র কেউ দেখেনি, মানে আমি নিজের মানে সেলফ বোস্টিং করছি না, বাট আমি বলছি জিনিসটা, এখনো গ্রাম বাংলায় লোকে আমাকে রনি হিসেবে চেনে, ও রনিদা বলে ডাকে। আমার নাম তো রনিদা নয়, কিন্তু চরিত্রের নাম ছিল রনি। চ্যাম্পিয়নে একজন বক্সার ছিল, হুম, ওয়েল বিল্ট, ভালো কিক বক্সিং জানে। তো চরিত্রটা এমনটাই হয়েছিল, হিরোর থেকে কিছুটা অর্থের মতো প্যারালাল হলেও একই জায়গায় ছিল পপুলারিটিতে। তারপর থেকে কিন্তু আমি সিনেমা পাইনি আর, অনেকটা সময়, দীর্ঘটা সময় গ্যাপ ছিল আমার। এই যে ডিরেক্টর ছিলেন ওনার নাম ছিল রবি কিনাগি, হুম, আমি ওনাকে অনেকদিন পর দেখেছিলাম স্টুডিওতে, তখন আবার ঘুরতে আরম্ভ করে দিয়েছি। স্যার সুভাষিস মুখার্জি, মানে ওনার মতন অভিনেতা বাংলাদেশে খুব কমই আছেন, একদম একদম। ওনার দুর্ভাগ্য উনি, যাকগে সেটা নিয়ে আমি যাচ্ছি না। উনি আমাকে একদিন স্টুডিও দেখে বলে যে শাগনিক, ভুলেও কিন্তু কোনোদিন টেলিভিশনে ঢুকিস না, তুই তুই খুব ভালো অভিনেতা, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এখন বাংলা সিনেমায় ভিলেনের জায়গাটা পুরোটা খালি, ইয়াং ভিলেন নেই, আর খুব ভালো লেগেছে তোকে, তুই তুই কিন্তু লেগে থাক, তোর খুব অনেক উঠবি তুই এই জায়গাতে। যদি আমি এসেছিলাম হিরো হতে, তো ঠিক আছে ভিলেনে পেয়েছি, ভিলেনটা করেছি, ভাল লেগেছে করতে, খারাপ লাগেনি। তারপর প্রায় বছর খানেক কি দেখ বসে গেছি আমি, তারপরে ভাবছি আমি কাজ করবো কি করে, তখন টেলিভিশনে অফার আসছে, আমি ধরে নিলাম, কাজ করলাম। রবি কিরণের সাথে দেখা হলো একদিন, तो उनसे मैं हिंदी में কথা বলতাম, सर क्या हुआ सर, मेरा काम क्या उतना ठीक नहीं था सर, प्रॉब्लम क्या, आपने दोबारा मुझे बुलाया नहीं। बोले तुम्हारा प्रॉब्लम नहीं है, तुम ऑफिस में नहीं आते हो, बैठते नहीं हो, टाइम नहीं बिताते हो। हम सर वो सब करूंगा तो मैं मेरा फैमिली कैसे चलेगा, रोजगार कहाँ से होगा, तो फिर जाओ सीरियल करो, रोजगार करो। তো এটা হচ্ছে প্রসেস, এটা যে প্রসেস। একটা অভিনয় করবো, তারপর গিয়ে ডিরেক্টর প্রডিউসারদের সামনে বসে থাকবো, গল্প করবো, মানে সময় অভিনয়টার আর মানে মাপকাঠি কিছু রইলো না। হলো কি, না, হলো কি জায়গাটা হ্যাঁ, সেটা তো পেলাম না। তোমার কতটা ভালো পিয়ার, কতটা তেল দিতে পারো, এক্স্যাক্টলি সেইগুলো এক্স্যাক্টলি ম্যাটার করে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা আমি আমি ইনফ্যাক্ট আজকালকার দিনে ছেলে মেয়েদের এটা বলি, তারা অনেকটাই এসব ব্যাপার ওয়াকিবহাল, তবুও যারা হয় না তাদেরকে আমি বলি যে ভাই শুধু মন দিয়ে অভিনয়টা করলে হবে না, তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখ খান হতে গেলে শুধু অভিনয় দিয়ে হয় না, তার সঙ্গে পিয়ারটা ওরকম লেভেলে লাগে, তাহলে একটা লোক শাহরুখ খান হয়। নইলে ভালো অভিনেতা হিসেবে তো অনেকেই আছে, কজন সেই জায়গায় পৌঁছচ্ছে। তো মানে অভিনেতা হবে এটা কেন মনে হয়েছিল, মানে এটা কি ছোট থেকেই কোনো রকম ভাবে অ্যাক্টিং এর সাথে জড়িত, না ফ্যামিলিগত কিছু? এটার পেছনে একজন দায়ী, মিঠুন চক্রবর্তী। আচ্ছা আমার মা ছিল সিনেমার পোকা, আচ্ছা, মা প্রচুর সিনেমা দেখতো, আর মায়ের সঙ্গী ছিলাম একমাত্র আমি। 3 বছর বয়স থেকে আমার মনে পড়ে যে আমি
নুড়ি বলে একটা সিনেমা দেখতে গেছিলাম মায়ের সাথে। এরকম প্রচুর সিনেমা মায়ের দেখতাম। তো মায়ের হাত ধরে দেখতে গেছিলাম ডিসকো ডান্সার। ওকে। তো ডিসকো ডান্সার দেখে বেরিয়ে সেই আমরা যে সিনেমা হলটা বসেছি দেখে বেরিয়েছি। আমি কোনদিন কারোর কাছে নাচ শিখিনি। তারপর থেকে পাড়ায় পাড়ায় যখন দুর্গাপুজো হতো, ওই গানটা চলিয়ে কেউ ডাকুক না ডাকুক আমি নাচতে শুরু করতাম। আর তখন থেকে ভেতরে ছিল যে আমি বড় মিঠুন চক্রবর্তী হবো। তো ওটাকে অভিনয়ের খিদে বলা যাবে না, নাকি বলে ওই হিন্দিতে বলে অ্যাক্টিং কা কিড়া, ওই একদম ওই কিড়া কাট লিয়া থা মুঝে কে আমি বড় হয়ে মিঠুন চক্রবর্তী হবো। যত যত বয়স বাড়তে আরম্ভ করলো তত তত বেশি মিঠুন হতে আরম্ভ করে দিলাম। ঝুলপি কেটে ফেললাম, বাবার থেকে মার খেলাম, সাদা প্যান্ট, সাদা জুতো, সাদা জামা পরে রাস্তায় হাঁটতাম। লোকে আমাকে মিঠুন বলে ডাকা, আমি হেবি খুশি হতাম। আওয়াজ মারতো বেসিক্যালি, কিন্তু আমি খুশি হতাম। তো ওই থেকে হিসেবে বড় হয়ে মিঠুন চক্রবর্তী হবো। মিঠুন দাকে কখনো বলেছিস এটা? মিঠুন দাকে বলেছে, একটা ডান্স রিয়েলিটি শো হতো ঝুম তারারা বলে। তো সেখানে মিঠুন দা জাজ হয়ে এসেছিল। সেম ডিসকো ডান্সের গানটা ছিল নিজেতে, আমি পারফর্ম করলাম। মিঠুন দা দেখলো, দেখে বলে যে খুব ভালো নাচিস, কার থেকে শিখেছিস? দাদা আপনার কাছ থেকে। বলছে যা, আমি কবে শেখাতাম? আমি ছোটবেলাকে আপনাকে দেখেই দিই, বলে খুব ভালো আছে, আমার থেকে বেটার করেছিস তুই। এই কমপ্লিমেন্টটা, হ্যাঁ, মানে মিঠুন চক্রবর্তী এসছে যিনি পাড়াতে কোনো একটা দুর্গাপুজোয়, আমি তখন ছোট ক্লাস 7-এ পড়ি, উনি এসছেন, আমি খবর পেয়েছি, বাড়ি থেকে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে রীতিমতো দৌড়েছি, ভিড়ের মধ্যে এরকম করে দেখছি মিঠুন চক্রবর্তীকে, তাকে সামনে দেখছি এবং তারই গানে আমি তার সামনেই পারফর্ম করছে, সে বলছে খুব ভালো হচ্ছে। সেটা তার জেনারসিটি যে সে বলছে আমার থেকে ভালো হচ্ছে, সে তো কোনোদিনও হতে পারে না। হ্যাঁ, কিন্তু মিঠুন চক্রবর্তী তো মানে ওরকম ডিসকো ডান্সার হতে পারে না ভারতবর্ষে, আমি দেখিনি অত ভালোভাবে, ওনার নিজের ফর্মে আর কি। তো সেটা সেই থেকে আমার ওই জিনিসটা যে অভিনেতা হতেই হবে বা হিরো হতে হবে। অভিনেতা জিনিসটা তো পরে জানলাম আমি। অভিনেতা জিনিসটা তো মানে অভিনয়টা তো পরে জানলাম। আগে জানতাম কি মিঠুন চক্রবর্তী মানে কি ফাইট, ডান্স, রোম্যান্স, হাঁটা চলা, দৌড়নো, এইগুলো মানে এগুলো ভেতরে চলে এসছে। এই যে বললি না যে হিরো হতে হবে, বেসিক্যালি তোর যে লুকস বা অ্যাপিয়ারেন্স সমস্তটাই হিরোর মতন, কিন্তু বরাবর তুই ভিলেনের চরিত্র পেয়েছিস। এটা কি প্রথম থেকেই হয়ে এসছে নাকি না তুই প্রথম থেকেই হয়ে এসছে? না, কিরকম হয়েছে, আমি প্রচুর ডিরেক্টরদের অফিসের বাইরে আমি ছবি অ্যালবাম নিয়ে দাঁড়িয়ে থাকতাম। অনেক ডিরেক্টর, ইনফ্যাক্ট এখন যারা স্ট্রাগল করছে তারা এই বিষয়টা জানে না, না, যে তারা ছবি দেওয়ার বিষয়টা যে কি যে ভয়ঙ্কর বিষয় ছিল। তো সেখানে আমি দাঁড়িয়ে থাকতাম। তো বহু সময়ের পর আমাকে একদিন হরনাথ চক্রবর্তী বলছে, ও ভাই রোজ তুমি দাঁড়িয়ে থাকো, কি হয়েছে, তুমি এদিকে এসো, কি করো কি করো, এদিকে এসো। হ্যাঁ, হরনাথ চক্রবর্তী ডাকলেন, আমি গেলাম, কি চাই? স্যার আমি অ্যাক্টিং করতে চাই। হ্যাঁ, কি হতে স্যার আমি মানে বাংলায় না বলতে খুব একটা সাহস হচ্ছিল, ইংলিশে বললাম, স্যার অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি আ হিরো। ও হিরো? তুমি হিরো হতে পারবে না, তোমার চুল নেই, গাল নেই, পেট নেই, রং ফর্সা নয়, তুমি হিরো কি করে, কানে দুল পরে আছো, আর তুমি কি ব্লাউজ ছাড়া কিছু পড়ো না? রোজ দিন থেকে তুমি এখানে দাঁড়িয়েছো ব্লাউজ পরে। আমি ব্লাউজ পরে কোথাও দাঁড়িয়ে আছি, রিয়েলাইজ করলাম আমি স্কিন ফিট গেঞ্জি পরতাম, সেটা ওনার মনে হচ্ছে ব্লাউজ, কানে দুল পরতাম। তো তখন হিরোর চল এগুলো ছিল না, বডি বিল্ডিং, কানে দুল পরা, সুন্দর একটু ছোট চুল, ক্রুকাট চুল, একদম মানে স্কোয়ার জড, তোগুলো ছিল না। তো হিরো হওয়ার তো চল নিয়ে এগুলো। আচ্ছা তাহলে কি হতে পারি, কি মানে কোনো সুযোগ? হ্যাঁ, ডাকবো। তারপর হরদার বেশ কিছু ছবিতে আমি ওই গুন্ডার চেলা হলাম। প্রথম দিক, হ্যাঁ, গুন্ডার চেলা ফেলা, মানে গুন্ডা এসে মানে গুন্ডা না, মেন ভিলেনের চেলা আর কি। মেন ভিলেন ডায়লগ দিত আর আমরা ক্যালনি খেতাম। তারপরে একদিন সামহাও সাথী বলে একটা সিনেমা করছিলেন, আমি বললাম যে জিতের প্রথম ছবি, আমি বললাম যে আর কিছু চরিত্র পাওয়া যায়, সারাক্ষণ ইউইউ পাবো? বলে হ্যাঁ ঠিক আছে, তো তুমি ওই একটা মিউজিক্যাল ট্রুপ আছে তার মধ্যে একটা, তো সেখানে আমি প্রথম ডায়লগ পেলাম, আমার প্রথম বাংলা সিনেমায় বলা ডায়লগ, হাই আই এম শাগনিক, ট্রেনের সিকোয়েন্স। সেই থেকে জার্নিটা শুরু হলো অ্যাকচুয়ালি। তো হিরো হওয়াটা আর হয়ে উঠলো না, তারপরে চ্যাম্পিয়ন ভিলেন, তারপরে ভিলেন, মোটামুটি সেরকমই গেল। হ্যাঁ, তোর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি
তোর সাথে চোরাবালিতে একসাথে অভিনয় করেছি, তখনও আমি দেখেছি, এবং পরবর্তীকালেও যখন আমরা একসাথে কাজ করছি, তোর একটা জিনিস কিন্তু মারাত্মক, যেটা বাংলা সিনেমার প্রচুর অভিনেতাদের মধ্যে নেই, সেটা হচ্ছে কমিক টাইমিং। আই অ্যাপ্রিসিয়েট, মানে আমি অনেককেই বলি যে শাগনিককে এত ভালো কমিক টাইমিং, অথচ ওকে সেই কমেডিয়ান চরিত্রগুলো বোধহয় আহ, মানিক বা এরকম একটা সিনেমায় আমি দেখেছিলাম বিপ্লব দার সাথে হুম তোর একটা কনভারসেশন বা ওই জায়গায় হুম করছিল, হুম এবং সেখানে এক্সেলেন্ট এক্সেলেন্ট ইউর হুম। এক্সেলেন্ট। তারপরে কখনো ওই রকম ধরনের চরিত্র, মানে না এত ভালো কমিক টাইমিং হওয়া না, সত্ত্বেও। আমি সিনেমায় টেলিফিল্মে হয়েছে, কিন্তু কোনো সিনেমায়, টেলিফিল্ম সিরিয়ালও হয়েছে, অপরাজিত বলে একটা সিরিয়াল করেছিলাম যেখানে চরিত্রটা হুম হুম নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু মানে বিশাল গাম্বার, সে নিজের মতো করে বলে দিল, লোকে হাসলো, সে ভাবলো আমি ঠিকই বললো, লোকে হাসলো কেন? আমি বিশ্বাস করি ওটাই কমেডি। হুম লোকে হাসাবার জন্য আমি কিছু বলবো না, আমি আমার মতো করে বলবো, হ্যাঁ। সিচুয়েশনাল কমেডি এটা। এটা একটা ভালো গল্প যে রাজ চক্রবর্তী তখন একটা রিয়েলিটি শো করছে আই লাভ ইউ বলে। আই লাভ ইউ বলে, হ্যাঁ। তো সেখানে রাজ আমার নামটা প্লেস করেছিল, যে শাগনিক কেন, শাগনিকের কারণ রাজ একটা টেলিফিল্ম করেছিল এক ছুট বলে, তখন তারা বাংলায় টেলিফিল্ম হতো প্রচুর, হুম রাজ করতো। তো সেখানে আমি, পরম, রুদ্র, এই তিনজনকে নিয়ে একটা গল্প ছিল এক ছুট। তো সেখানে আমার কমেডি, রুদ্র তো অনবদ্য, কিছু বলার নেই, রুদ্র অনবদ্য অভিনেতা, কমিক সেন্স খুব ভালো। তো সেখানে আমার চরিত্রতে, মানে চরিত্রটা দেখে রাজ খুবই আপ্লুত হয়েছিল পার্ট দেখে। তো সেখানে বলে, তারপরে যখন আলিফিউ করছে তখন সবাইকে বলেছিল যে শাগনিককে নাও পারফর্মার হিসেবে। সবাই না পারবে, শাগনিক তোর, ও কমেডি, ও ভিলেন টেলেন ঠিক আছে, বলছে নিয়ে দেখ। হ্যাঁ, মানে এটাই একদম স্টেরিওটাইপ হয়ে গেছে সবার কাছে যে। আমি ফাইনাল রাউন্ড দিকে ছিলাম, রুদ্র আর আমি একদম ফাইনাল রাউন্ডে। সেখানে গিয়ে রুদ্র জিতে গেছিল, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর আনডাউটেডলি। ডেফিনেটলি ডেফিনেটলি। বাট ফাইনাল দিকে ছিলাম, প্রুভ করেছিলাম যে না আমি কমেডিটা পারি। কিন্তু তারপরে কমেডিতে আমাকে সেইভাবে আর আমি সুযোগ পাইনি। যেমন আমি ভগবানের প্রদত্ত এটা ব্যাপার, আমি নাচতে পারি, মানে অ্যাজ এ ডান্সার ভালো নাম ছিল, বাট আমি কোনোদিন সেই সুযোগটা সেইভাবে পাইনি। হ্যাঁ, ডান্সার বা কোনো চরিত্রে ডান্সিং এর না জায়গাটা পাইনি, অনেক কিছুই পারতাম, সেরকম পাইনি। আফসোস নেই এখন আর, কারণ এখন জানি কাজ চলছে, এটাই যথেষ্ট। মানে আফসোস নেই কথাটা বলছিস কেন? দেখ, তোর যে এক্সপিরিয়েন্স এবং যে ধরনের কাজ এতদিন ধরে, এত মাল্টিপল কাজ তুই করেছিস, আর মাল্টিপল ক্যারেক্টারে, শুধু ভিলেন নয়, আমি অন্যান্য জায়গায় ভালো চরিত্রও করেছিস বিভিন্ন জায়গায়, এবং টেলিভিশন, টেলিফিল্ম, সিনেমা, ইভেনচুয়ালি সিরিজ যে এখন চলছে, সমস্ত প্ল্যাটফর্মে তুই পারফর্ম করে গেছিস। কখনো কি মনে হয় যে এখন যারা নতুন উঠছে তারা হু হু করে বেরিয়ে যাচ্ছে, সেলিব্রিটি হয়ে যাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং তাদেরকে ফোকাস করে প্রোডাকশন তৈরি হচ্ছে বা তাদেরকে ইয়ে হচ্ছে, সেইখানে হয়তো শাগনিককে সেইভাবে রেকগনাইজ করছে না, বা চেনা পরিচিত লোকেরাও ডাকছে না, সেইগুলো কি কষ্ট দেয় কখনো কখনো, না কিনা মনে হয় যে না ঠিক আছে, ও পাচ্ছে পাচ্ছে, আমি পাচ্ছি না? না না, দেয়, কষ্ট দেয়, আমি তো মানে হিপোক্রেটিভ তো বলবো না, মনের মধ্যে পুষে রাখবো যে হ্যাঁ কষ্ট পাচ্ছি, কিন্তু লোককে বলছি না না আমি কষ্ট পাচ্ছি না, ও তো ডিজার্ভ করে বেশি, এটা আমি কখনোই বলবো না, কষ্ট পাই। মনে মনে হয় যে কি প্রবলেমটা বুঝতে পারছি না তো আমার নিজের, মানে আমি কি অভিনয়টা করতে পারছি না, নাকি দরকচা আমার কথা দেখতে হয়ে গেছে, নাকি মানে অ্যাক্টিংটাও খুবই সেই সেকেলে হয়ে গেছে, কি হয়ে গেছে, তাহলে না পাওয়ার সুযোগটা, প্রবলেমটা কোথায়? কিন্তু একটাই যে বুঝি যে সময়টা চেঞ্জ হয়ে গেছে, এখন সময়ের সঙ্গে তোমায় চলতে হবে। এখন কাস্টিং যারা করছে, নতুন নতুন যারা এসছেন চ্যানেলে, তাদেরও দোষ নয়, তারাও তো চাকরি করছে, তারা Right. তাদের রিসার্চ করার কতটা সময় আছে যে কে ভালো একটা, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ভালো অভিনেতা অভিনেত্রী বসে আছে, অনেকে আছে যারা কাস্টিং করে, তারা তাদের নামও জানে না। আমি তো কোন ছাড়, আমার থেকে সিনিয়র অনেক অভিনেতা অভিনেত্রী বাড়িতে বসে আছে, মানে অ্যাক্টিং গুরু এরকম আছে, যার কাছে লোকে ওয়ার্কশপ করে অ্যাক্টিং শুরু হওয়ার আগে, যে ওয়ার্কশপ করায় অ্যাক্টিং এর, সে বাড়িতে বসে আছে, হয়তো না সে বসে আছে, আমি বলছি। একদম। সন্ধ্যেবেলা আমরা যখন জল খেতে বসি দুজনে মিলে, জল খাওয়ার সময় সে কেঁদে ফেলে, তা আমি কোন ছাড়? এটা হয় এখন, এখানে যারা করছে তারা তো তাদের
আমি বলি তাদের এখানে যারা কাস্টিং এজেন্সি আছে কিনা আমি জানি না, কতটা ভালো কাস্টিং এজেন্সি কিংবা কাস্টিং ডিরেক্টর আছে, থাকা উচিত, জানা উচিত যে কি কি ধরনের অভিনয় করতে পারে, কাকে দিয়ে কোনটা মানায়, কে প্রকৃত অর্থে অভিনেতা। কারণ ওই একজন অভিনেতা হলে তার কাছে বয়সটা ম্যাটার করে না, তাকে তৈরি করানোটা দরকার, মানে তাকে তৈরি তাকে তাকে লুক ওয়াইজ তাকে তৈরি করা দরকার, অ্যাক্টিংটা তো সে করে নেবে। এখন পুরোটাই হয়ে গেছে লুক ওয়াইজ কাস্টিংটা হয়। এবং শুধু সেটা নয়, যেটা সবচেয়ে বেশি দুঃখের লাগে, এখন তো সবার বয়স সবার কাছে দেখতে যাই হোক, বাট তুমি যখন কাজ করছো তোমার বয়সের লোকে জেনে যাচ্ছে। দাদা প্যান কার্ডটা জমা দেবেন পেমেন্টের জন্য, বা আধার নাম্বারে তুমি প্যান কার্ড জমা দিলে তোমার বয়সটা বেরিয়ে আসলো। কিংবা আজকে আমি 26-27 বছর অভিনয় করছি, শাগনিক 26-27 বছর অভিনয় করছি, সুতরাং শাগনিক বাবা দাদু ছাড়া কি দেওয়া যাবে। শাগনিককে যতই ইয়াং দেখতে লাগুক কিংবা যতই সে নিজেকে শরীর চর্চা করে নিজেকে তৈরি রাখুক না, শাগনিক এত বছর হয়ে গেছে, শাগনিককে এখন বাবা দাদু ছাড়া দেওয়া যাবে না। শাগনিকের বন্ধুরা যারা আছে, সোকল শাগনিকের বন্ধু যারা নিজেদেরকে ফিজিক্যালি মেনটেন করেনি, বাট অভিনয় হিসেবে তারা খুবই ভালো, আমি বলছি ফিজিক্যালি তারা নিজেকে মেনটেন করেনি, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ওয়াকিবহল নয়, তারা তো দাদু বাবা এদের পাঠ করছে, তাহলে ওয়াই নট শাগনিক? আমার কষ্ট, এই জায়গাটা কষ্ট হয়। তাহলে মনে হয় তাহলে কিসের মেনটেন করা? আজকের দিনে দাঁড়িয়ে শুধু কি তার মানে হিরোরাই ইয়াং চরিত্র পাবে, মানে তারা বুড়ো হয় না, তা পার্শ্ব চরিত্রটা বুড়ো হয়? একটা হিরো এখনো 60 বছর বয়স হলে সে 25 বছর 22 বছর হিরোইনের সঙ্গে নাচ গান করতে পারে, পাঠটা করতে পারে। তাহলে একটা পার্শ্ব চরিত্র মানে সাপোর্টিং অ্যাক্টর যে, তাহলে সে সেরকম, সে বলছি না যে সে হিরোইনের সঙ্গে নাচ গান করবে, বাট সে ওই ধরনের চরিত্র পাবে না। কারণ আজকে 3 ইডিয়টস যদি কলকাতা হতো, আমির খান পাঠটা করতো না, তাকে সেই জায়গায় তাহলে 21 বছর 22 বছরের কোনো একটা ছেলেকে যে ভালো অভিনেতা সেই তাকে দেওয়া হতো। কিন্তু সেখানে রাজকুমার হিরানির আমির খানের উপর ভরসা ছিল। অ্যাট দ্য এজ অফ 47 হি প্লেড দ্য ক্যারেক্টার অফ 22 ইয়ার ওল্ড গাই। না, আমির খান করে নেবে, হি ইজ অ্যান অ্যাক্টর। তুই অ্যাক্টরের ওপর তো ওই ডিরেক্টর কিংবা ওই ফেথটা থাকা উচিত। একদম, তাহলে অ্যাক্টর করবে কি করে? আজকে যদি আমাকে আমার বয়সের চরিত্র এবং আমার মতনই চরিত্র, আমাকে কথা বলে না, একটা চরিত্র বসে আছে অনেকদিন, তোর মতন চরিত্র আসলে নিশ্চয়ই বলবো, আমি না অবাক হয়ে যাই, আমার মতন চরিত্র হবে কি, কেন আসবে, আমি তো চরিত্রের মতো। হ্যাঁ একদম একদম, এইটা এই জায়গাটাই এখানে এটা দুঃখের বিষয়। হ্যাঁ, তুমি সেরকম হয়ে দেখাও। আর এই যে এত অডিশন, মানে শাগনিককে এখন অডিশন দিতে হয় বা ছবি পাঠাতে হয় বা বলা, মানে হয় যে তুমি এসে অডিশন করো বা ছবি দাও। না না, এখানে হয় সেটা যখন হিন্দি কাজ হয় এখানে অডিশন দিতে হয়, কারণ আমি সেটাতে কোনো আমার সেটাকে মনে হয় যে হ্যাঁ এই অডিশন গুলো পারফেক্টলি সেই চরিত্রটাকে বাঁচতে পারি, মানে সেই একদমই নয়, একদমই নয়। অডিশনে যেটা ওদের দেখা উচিত, যেটা অডিশনে কি তুমি তো প্রপার ক্যারেক্টারটা অডিশনে ডেলিভার করতে পারো না, ইউ ক্যান নট এক্সপেক্ট যে আমি একজনকে সে অডিশনেই সবটা করে দিল, হতে পারে। তাহলে তো অডিশনের ফুটেজটা তুমি তুলে রেখে দাও, ওই শুটিংটা তুমি ওটা লাগিয়ে দেবো ওখানে। তো সেখানে তুমি তো কি দেখবে যে এই চরিত্র ওয়াইজ সেই ডায়লগটা যাচ্ছে কিনা, টু সাম এক্সটেন্ট তার মতন করে যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি সে যাচ্ছে, তার হাবভাব তার বডি ল্যাঙ্গুয়েজ সেই চরিত্র মতন করে করতে পারছে, এবং তার সঙ্গে আর বাদ বাকি যারা দিয়েছে সে ক্লোজ টু দ্য ক্যারেক্টার কাদের কাদের যাচ্ছে, যে বেশি ক্লোজ টু দ্য ক্যারেক্টার তাকে আমরা সিলেক্ট করবো, সেটা হওয়া উচিত। তো এখানে অডিশন দিতে গেলে তাহলে কি হয়, তোমার যে প্রপার কিউটা দিচ্ছে যে আছে, যদি এটা সলিলকি হয় তাহলে ঠিক আছে, একা বলে দিল। কিন্তু যদি কোনো ডায়লগ টু ডায়লগ ডেলিভারি হয়, যে কিউটা দিচ্ছে তার তো সেই অভিনয়ের দক্ষতাটা থাকা উচিত। কারণ যে কিউ দিচ্ছে সে দিল, কিরে কেমন আছিস, আমার তো কথা বলাটা মানে আমি ভালো আছি সেটা তো সেইভাবেই বলা উচিত। আমি ধর বলি কিরে কেমন আছিস, হ্যাঁ আমি ভালো আছি, যাচ্ছে না তো, তেল জল তো মিশছে না। কিরে কেমন আছিস, হ্যাঁ ভালো আছি, মানে তারপর তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন? কিন্তু সেইভাবে তো কিউটা দেওয়া হয় না। হ্যাঁ, তা তুমি ডেলিভারটা করবে কি করে? তো এখানে অডিশনটা সেইভাবে হয় না। অডিশন নেওয়ার কথা নেওয়া হয়, বম্বেতে হয়তো সেইভাবে ওইটা হয়, এখানে কিন্তু অতটা সেভাবে হয় না। এখানে ইনফ্যাক্ট এখনো যেটা মনে হয় অদ্ভুত লাগে, আমরা লুক সেট করতে গিয়ে বলে, লুক সেট মানে কি সবাই জানে, আমি তবু বলছি, যে যে চরিত্র অনুযায়ী জামা কাপড়টা পরিয়ে কেমন লাগছে,
বা কিছু মেকআপ থাকলো বা শাগনিককে কিছু একটা ভিকিরির চরিত্র, একটা ভিকিরির মতো ছেঁড়া জামা কাপড় পরিয়ে মুখে কালি ঝুলি মাখিয়ে দাঁড় করে দিল। শাগনিককে ভিকিরি মানাচ্ছে না, বড্ড বেশি মাসেল, মানে ভিকিরি এত মাসেল হবে থেকে। শাগনিক যাচ্ছে না। আমি তো অভিনেতার মতো করে জিজ্ঞেস করলাম, বোকার মতো হয়তো, কেন কেন কি প্রবলেম, বড্ড মাসেল লাগছে। ও হ্যাঁ তা ঠিক। কিন্তু জমিদারের চরিত্র, পাঞ্জাবি ফাঞ্জাবি গয়না গাটি পরিয়ে, হ্যাঁ শাগনিক খুব ভাল লাগছে জমিদারের মতন। আচ্ছা একটু এবারে একটু হেসে দেখো, ক্যামেরা ধরে একটু হাসো, একটু রেগে যাও, একটু আঙুল তুলে কিছু বলো। আমি সত্যি আঙুল তুলে বললাম, কেন এটা বলবো কেন? লুক সেট তো, তুমি আমার জামা কাপড়টা কেমন লাগছে আমায় দেখছো, তাই তার সঙ্গে হাসি কান্না আঙুল তুলে কথা বলো, এদিকে তাকাও ওদিকে তাকাও, কেন তুমি কি জানো না আমি কি নতুন? এটা একটা ট্রেন্ড আছে কিন্তু, যেটা তার মানে কি যারা লুক সেট করছে তারা কিন্তু কনফিডেন্ট, তারা আমাকে পুরো চেনে না, তার মানে তারা জানেন আমি কি কি কাজ করেছি। আর শুধু আমি নয়, আমার সিনিয়রও তাকেও বলেছে, দাদা একটু একটু রেগে দেখাবেন। সে আমার সিনিয়র, সে বলছে ভাই রইলো ঝোলা চললো ভোলা, অন্য কাউকে ডেকে নাও। সে বেরিয়ে গেছে। এখানে তাও কাজ হচ্ছে, ভালো হচ্ছে, করতে হবে আমাদেরকে, এইগুলো শিখতে হবে, এগুলোকে মানিয়ে নিতে হবে। ইউ হ্যাভ টু বি লাইক আ ওয়াটার, যে কোনো পাত্রে তোমাকে সেই পাত্র শেপটা নিতে হবে, মানে যদি হতে পারি সেরকম, তাহলে বুঝবো হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে উঠতে পারি। একজন অভিনেতা তো ওয়াটারের মতনই হবে, যে সেই পাত্রে সে চরিত্রের ক্ষেত্রে সে সেইভাবেই, যে পাত্রের যে চরিত্রটা ডিমান্ড সেই রকম হবে। না 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 না, এখানে কিন্তু চরিত্র ওয়াইজ হচ্ছে না, না তোমাকে কিন্তু যে সার্ভ করছে তার হাতে যে পাত্রটা আছে সেই হাতের সাইজে তোমার ফিট হতে হবে, তারপর পাত্রে যে জলটা আছে সেই জলের মতো হতে হবে, আগে হাতটা ফিট হবে। হ্যাঁ, তার সাথে ফিট হবে আর কি, সেই জায়গাটা। আচ্ছা, আমরা অনেকটা তো, আমরা ইন্ডাস্ট্রি বা তার জায়গা থেকে এলাম, কিছুটা ব্যক্তিগত জায়গাতেও আসতে পারি। এবারে শাগনিকের জায়গা থেকে আমরা জানতে পারি, তুই তো একটা মানে হ্যাপি ফ্যামিলি একটা লিড করছিস, তো ছেলেমেয়েরাও পড়াশোনা করছে বাইরে। আমি যেটা জানি, মানে আমি যেহেতু তোকে অনেকটা কাছ থেকে জানি, তোর ছেলে একজন স্পেশাল চাইল্ড, সেই হিসেবেও তুই একজন গর্বিত বাবা, তাকে গড়ে তুলেছিস। আহ, এই জায়গাটা তোর কাছে অনেকটা বেশি গর্বের, এবং আরেকটা স্ট্রাগল, যেরকম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণিত করার এবং স্ট্রাগল, এইটার একটা অন্যরকম স্ট্রাগল। তো সেটা আমি শাগনিকের কাছ থেকে জানবো, যে এই স্ট্রাগলটা শাগনিক কিভাবে করেছে। এটা ঠিক স্ট্রাগল না, এটা হচ্ছে ছিল বলতে গেলে, আমার করতে হবে। স্ট্রাগলটাকে স্ট্রাগল করছি, আমি স্ট্রাগল করি না আসলে। আমি ছেলে মেয়েকে জন্ম দিয়েছি, তাদেরকে মানুষ করা তো পরের কথা, তাদেরকে বড় করতে হবে ঠিক মতন করে। মানুষ করতে পারলাম সেটা তো ফলেরও পরিচয়, তারা বলবে যে হ্যাঁ মানুষ হয়েছে কিনা, তাদের আচার ব্যবহার সবার সাথে সেটা বলে দেবে যে হ্যাঁ তারা ভালো মানুষ হয়েছে কিনা। বড় করতে পারে। আমার প্রথম পক্ষের এক ছেলে এক মেয়ে, তো আমার ডিভোর্স হয়ে যায় প্রথম পক্ষের সঙ্গে 2004-এ। তখন আমার ছেলে 4 বছর বয়স। তার আগে অনেকটা মানে লড়াই ছিল, সেটা হচ্ছে আমার ছেলে যখন জন্মেছিল তখন সে ব্লু বেবি ছিল, তার হার্টের প্রবলেম ছিল, তো হার্টের একটা অসুখ ছিল, নাম ছিল টেট্রালজি অফ ফ্যালাট, মানে লোকের হার্ট এরকম থাকে, ওর হার্টটা এরকম ছিল, একটা সাইড ব্লকেজ ছিল, দুটো ফুটো ছিল, 4টে প্রবলেম ছিল। তো সেই থেকে তো ওকে ঠিক করা প্রচুর, মানে তার 3 দিন বয়স থেকে তার অপারেশন শুরু হয়েছে, 3 বছর বয়স অব্দি তার অপারেশন হয়েছে। তো তারপরে তার মধ্যে আমার ডিভোর্স হয়েছে। তো জেনারেলি কি হয়, ছেলে মেয়ের কাস্টাডি, সন্তানের কাস্টাডি ওই বয়সে বাবা পায় না, বাবারা পায় না, সমাজ দেয় না। সমাজ জানে যে মারাই একমাত্র মানুষ করতে পারে। হ্যাঁ অবশ্যই মায়েদের মতন তো আর মা হয়ে উঠতে কেউ পারে না, আমি বলবো বাবাও হয়ে উঠতে পারে, ওঠাটাও খুব। তো মা হয়তো বাবা হতে পারে, বাবার মতন রাগ দেখাতে পারে, দায়িত্ববান, বাবার কিন্তু মায়ের সব কাজটা করতে পারবে না একজন বাবা। তো সেই ক্ষেত্রে যখন ডিভোর্স হচ্ছিল তখন কোর্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম, যদিও এটা মিউচুয়াল ডিভোর্স তবু আমাদের কোর্টে যেতে হয়েছিল, আমি কোর্টে দাঁড়িয়ে বলছিলাম যে আমি ছেলে মেয়ের কাস্টাডি আমি নিতে চাই। জাজ বলেছিল ওপেন, না না ও মা পাবে।
তো আমি আমার ওয়াইফকে আগে থেকে বলেছিলাম যে মানে তার একটা প্রেম ছিল, তো আমি বলেছিলাম যে তুই প্রেম করছিস, কর, কোনো আপত্তি নেই। তাকে আমি ডিভোর্স দিতে বারণ করেছিলাম, কিন্তু সে তখন যা হয় অবশ্যই, তখন আমার প্রচুর অভিনয় জগতে স্ট্রাগল চলছে, তো সময় দিতে পারতাম না। হয়তো সেই দুটো সময় দিয়েছিলাম ওই জন্য ছেলের জন্য ছিল, বাদ বাকি আর সময় দিতে পারতাম না। তো তখন তার মন অন্যদিকে চলে গেছে, 10 বছর হয়ে গেছিল। আমি বলেছিলাম ঠিক আছে 10 বছর হয়ে গেছে, এখন আমাকে না ভালো লাগতেই পারে, আমি সময় দিতে পারি না, অন্য কারোর প্রেম হতেই পারে, এটা আমি খারাপ চোখে দেখি না, সেটা আমার ক্ষেত্রেও হতে পারতো। তো ডিভোর্স নিস না, অ্যাটলিস্ট ছেলে মেয়ে জানবে যে তার বাবা মা একসাথে আছে। তো তার তখন মনে হয়েছিল না আমি তো তার সঙ্গে থাকতে আমি পারবো, আমি আর পারবো না। তো সেই সময় তার প্ল্যান ছিল যে আমি ছেলে মেয়েকে নিয়ে তার সঙ্গে থাকবো। তো আমি ওটা বলছিলাম তুই যেতে হয় যা, আমি কিন্তু ছেলে মেয়েকে ছাড়বো না, তাহলে কিন্তু আমার খারাপ দিক দেখতে হবে, মানে আমার খারাপ দিক তোকে দেখতে হবে, কিংবা তুই যার সঙ্গে প্রেম করছিস তাকে দেখতে হবে, সেটা তুই ভালো করে জানিস আমার খারাপটা কতটা হতে পারে। তখন সে সেটাকে বুঝতে পেরেছিল, বলে তুই পারবি না ছেলে মেয়ে, আমি করে দেখাবো, আমি ফোন করব অবশ্যই। তো কোর্টে দাঁড়িয়ে সে বলেছিল যে না আমি সময় দিতে পারবো না ছেলে মেয়েকে, তো বাবার কাছে থাকুক। খাট্টু মেয়ে যখন পিএইচডিতে চান্স পেয়ে গেল জার্মানিতে 2004 আর 2018, আমি ফোন করে বলেছিলাম, ভিডিও কল করেছিলাম, ভিডিও কলে আমার মেয়ে ছিল জার্মানিতে, কন কলে নিয়েছিলাম আমার এক্স ওয়াইফকে, যে মেয়ে কথা বল। মেয়েকে দেখে বলছি কি খবর, কোথায়? বলছে আমি জার্মানিতে পিএইচডি করছি। আমি আর বলিনি যে তুই নাকি বলেছিলিস পারবো না, আমি শুধু হ্যাপি, চল রাখছি। এটা গেল মেয়ের পার্ট। তারপর থেকে ছেলে, যেহেতু ও একটু পার্শিয়াল স্প্যাস্টিক, সেরিব্রাল প্যালসি ছিল পার্শিয়াল, তো সেই থেকে ওর পড়াশোনা স্পেশাল স্কুলে ভর্তি করতে হলো বলেছিলাম, না স্পেশাল স্কুলে দেবো না, কারণ আমার ছেলে আমি দেখতাম না ছোটবেলা থেকে খুব নকল করে ফেলতো, ও নিজে হাঁটতে চলতে খুব একটা ভালোভাবে পারতো না, ডিলেড মাইলস্টোন, কিন্তু লোককে দেখে নকল করতো। আমি ভাবতাম ওকে যদি স্পেশাল চাইল্ড স্কুলে দিই, আশেপাশে যারা থাকবে ও তাকে দেখে বেশি ইন্সপায়ার্ড হবে, যতটা নিজেকে বেশি কারেক্ট করবে তার থেকে বেশি ওদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে। আমি তাদেরকে বলছি, আমি তাদেরকে ছোট করছি, কিন্তু আমি আমার ছেলে জানি তো দুম করে নকল করে ফেলবো, ও ভাববে এটাই ন্যাচারাল। আমি তো জোর করে সেন্ট জোসেফ স্কুলে ভর্তি করলাম, নর্মাল স্কুলে, বাট সেখানেও খুব বুলিড হতে আরম্ভ করে দিল, মানে সবাই ওকে নিয়ে খুব মজা ওড়াতো, বাচ্চারা হ্যান ত্যান, খুব কষ্ট পেত, আর বলতো না এসে। আমি মানে খুব ভালো করে কি রে কি প্রবলেম, এরকম না আমি পড়বো না, আমার ভালো লাগছে না আমাকে স্কুলে এরকম বলে, আমি খারাপ বলে আমি যাচ্ছি স্কুলে, গিয়ে বললাম প্রিন্সিপালকে যে হচ্ছে, বলে আপনি আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করুন, দেখুন ওর তো একটা মানে কোপ আপ করার ব্যাপারও আছে, পড়াশোনা তো খুব একটা খারাপ না, বলছে না পড়াশোনা খারাপ না, কিন্তু ও তো সবার সঙ্গে তো দৌড়ে হেঁটে চলে খেলতে পারে না। আমি সেটা কি দরকার, আমি তো স্কুলে বেসিক্যালি পড়তে এবং সবকিছু শিখতে পাঠিয়েছি, ও তো বুলিড হতে পাঠাইনি আমি ওকে, তা আপনারা সেটা দেখবেন না। তো সেটা হওয়ার পর থেকে আমি দেখলাম যে বেকার আমি আর ছেলেকে কষ্ট, আমি আমার জোর খাটিয়ে আমি আমার ছেলেকে সুস্থ স্কুলেই পাঠাবো, আর বাদ বাকি স্কুলগুলো অসুস্থ সেটা প্রমাণ করতে লাভ নেই। আমরা না ঠিক আছে, যার যেটা যেখানে স্থান সেখানে করুক, সেখান থেকে যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে হবে। তো আমি ওকে হেগিন্স বলে একটা স্কুলে, যেখানে স্পেশাল চিলড্রেনরা আছে, সেখানে ভর্তি করলাম, উইচ ওয়াজ ভেরি গুড, খুব ভালো। মানে আমি পরে মনে করলাম যে আমি এই 2 বছর কেন আমি সেন্ট জোসেফে নষ্ট করলাম, আমি আমার ছেলেকে ভুল জাজ করেছিলাম যে ও নকল করবে। আমি দেখলাম ছেলে খুব হ্যাপি, সবার সঙ্গে মিলে মিশে হ্যান ত্যান করে, সবার সঙ্গে ভালো বন্ধুত্ব, খুব খেলাধুলো করে বড় হচ্ছে, ঠিক আছে ভালো আছে। একদিন আমাকে স্কুলের টিচার ডেকে পাঠালো, খুব রেগে মেগে, আমি গেলাম, কি হয়েছে? আপনার ছেলে ওকে মেরেছে। আমি না হেসেই ফেলাম, হ্যাঁ সিরিয়াসলি মেরেছে? আপনি খুশি হচ্ছেন? দেখুন কি অবস্থা করছে। না 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 খুশি হচ্ছি না, মানে মেরেছে, খুবই খারাপ জিনিস, মারা উচিত না, কিন্তু আমার ছেলে মারতেও পারে সেদিন জানতাম না তো। আমার একটা আফসোস ছিল, আমার ছেলে আমার মধ্যে গুন্ডা তৈরি হলো না, এত ভদ্র ছিল আমার তো, দেখলাম না মারতে না, ঠিক আছে, দেন আই ইট প্রুভড না না এটা আমারই ছেলে। তো জোকস ব্যাপারটা আমি এটা বলেছিলাম, না না একটু বলবে, একটু এত যেন রেগে না যায়। তো এই করে করে ছেলে
মাধ্যমিক, এইচএস এর পর আমিও এইচএস এর পর বাবা বলেছিল, বাবার ব্যবসা ছিল, বাবা বলেছিল যে তোমাকে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে হবে। না না, পড়বো না। বাবা জোর করে বিবিএ তে ভর্তি করেছিল, একটা ক্লাসও করিনি। 1 বছর পর বাবাকে, বাবা আমার দ্বারা পড়াশোনা হবে না কিন্তু, মানে আমি বিবিএ তে ভর্তি হচ্ছি, এদিকে গিয়ে স্টুডিওতে ছবি দিচ্ছি। বাবা যেন আমি ক্লাস করতে গেছি না, আমি গিয়ে স্টুডিও ছবি দিয়ে বেড়াচ্ছি। 1 বছর বলছে বাবা আমার দ্বারা পড়াশোনা হবে না। ঠিক এক্স্যাক্টলি আমার ছেলেও বললো ক্লাস 12 পর, বাবা পড়তে ভালো লাগছে না। তো করবিটা কি? যাই না কি করবো, কিন্তু আমার পড়তে ভালো লাগছে না। ও বোধহয় মিউজিক নিয়ে থাকতে খুব পছন্দ। ও ছোটবেলা থেকে যা পারতো বাজাতো, যেটা হাতের কাছে পারতো দিয়ে বাজাতো, রিদমে বাজাতো। ওর একটা হাত চলে না, মানে ডান হাত তোর এরকম, বাট তবুও রিদম সিস্টেম খুব ভালো। মানে ও তাল দেওয়া, আমিও বেতালা, কিন্তু ও খুব ব্যাপারটা মানে রিদমে আছে ও। আমি ওকে একটা কাহন কিনে দিই, দিন রাত এখন কাহন বাজায়। আর আমি, আমার চেষ্টা যে আমি ওর জন্য কিছু করি, আমি ওর থেকে কিছু এক্সপেক্ট করি না। আমি যেমন ভগবানকে বলি যে ও যা যেমন আছে ও আমার কাছে আছে, এটাই যথেষ্ট। তারপরে এখন বাজাচ্ছি। তারপরে আমার 2016 আবার একটা বিয়ে হয়েছে, সেকেন্ড। আমি যাকে বিয়ে করছি তার একটা, সেও ডিভোর্সি, তার একটা মেয়ে আছে। তো ইন দ্যাট, আর আমার ভাগ্নে ছোটবেলা থেকে আমার কাছে, মানে জন্ম থেকেই প্রায় আমার কাছে মানুষ। তো এখন আমার ভরা পরিবার, মানে বলতে গেলে 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, 4 জনকে নিয়ে মা বউ সবাই রয়েছে। এই একটু আগেই বলছিলি যে মানে সমাজের কথা বলছিলি তুই, যে সমাজে আমরা আছি, যেখানে এরকম একটা স্পেশাল চাইল্ড থাকলে অনেক ক্ষেত্রেই অনেকে অনেকভাবেই দেখে, বা অনেক রকমের আঘাত আসে, যেগুলোকে সহ্য করে তাদের বাবা মাদেরকে বল। মানে এই সামগ্রিক সমাজ সম্পর্কে তোর ধারণা কি? এই গাছপালা, পশু, তুই তো এমনিতেও মানে খুব পশু পাখি এদেরকে নিয়ে থাকতেও প্রচন্ড ভালোবাসিস এদের। ভালো তো, ভালো হয়তো সবাই বাসে, কিন্তু না কেউ না ব্যাপারগুলো নিয়ে না খুব একটা সচেতন নয়। যেমন আমি বলবো, গাছ কাটতে কারো একবারও হাত কাটে না, মানে হাত কাঁপে না। একটা গাছ কেটে দেবো, কারোর হাত কাঁপে না। কিন্তু একটা মানুষ দাঁড়িয়ে অন্যায় করলো রাস্তায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তার গায়ে হাত তুলতে কিন্তু কারোর হাত কাঁপবে না, ফটাস করে তাকে মেরে দেবে। এবং যেই মেরে দিল, বাদ বাকি লোকেরা শুধু দাঁড়িয়ে আসছে, আপনি গায়ে তুলেন কেন, গায়ে তুলেন কেন, গায়ে তুলেন কেন করে দিল। তেমনি একটা গাছ কাটতে কারোর হাত কাঁপবে না, ফটাস করে গাছটা কেটে দেবে, কিন্তু কেউ এসে প্রতিবাদটা করবে না, গাছটা কাটলেন কেন। আমি এটা নিয়ে প্রচুর প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করে কোনো লাভ হয়নি, বিন্দু মাত্র লাভ হয়নি। আমার পাড়ায় অনেক গাছ কাটা যায়, আমি যখন প্রতিবাদ করি, গাছটা কাটছেন কেন, কি প্রবলেম, গাছটা কাটছেন কেন? শোনো ভাই, ওসব হিরোগিরি না সিনেমায় দেখিও, এখানে দেখাতে এসো না। এটা শুনতে হয়েছে আমাকে। গাছ কাটছেন কেন? আরে আপনি তো ফ্ল্যাটে থাকেন, আপনি কি করে জানবেন যদি লাইটটা এখানে না পড়ে? গাছটা তো লাইটটা পুরো ঢেকে দিয়েছে, আমাদের বাড়িটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো ছেটে দিন, না ছাড়লে কেউ আবদ্ধ বেরিয়ে আসবে, তাহলে পুরো গোটা গাছটা কেটে দেবেন। খেলার জন্য নিম গাছ, সব গাছই ভালো, নাম করে বলছি নিম গাছ, কারণ সবাই জানে নিম গাছের অনেক উপকারিতা। সব গাছই উপকার, কেউ অস্বীকার করতে পারবে না। নিম গাছটা কেটে দিল, নাকি ব্যাডমিন্টন খেলতে অসুবিধা হচ্ছে। সব তো এখানে মানে অলিম্পিকে যাবে, এশিয়ান গেমস খেলবে, ওই জন্য প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে বলে নিম গাছটা কেটে দিল। আমি গিয়ে ইচ্ছে করে ওখানে গাড়ি পার্ক করে দিলাম আমার, যাতে খেলতে দেবো না। বাড়ি বয়ে চলে আসলো, ভাই গাড়ি সরা। আমি তো গাছটা কাটি কেন? গাছটা কি তোর নাকি? আমি তো রাস্তা কি তোর নাকি? তুই গাড়ি সরাবি না গাড়িটা ভাঙবো? আমি তো ভেঙে দেখা। তো কিছুটা অর্থে যেহেতু জানি কি ভাই আমি লড়াইটা কতদূর করবো, কাদের সঙ্গে লড়বো, আমি গাড়িটা সরিয়ে দিলাম। তারা খেলে কি লাভ হলো? কিছু তো হলো না, একটু বিন্দুমাত্র ঘাম ঝরলো, আলাদা কিছু হলো, কিন্তু গাছটা মারা গেল। রিসেন্টলি আমি যেখানে এক্সারসাইজ করি, জিমে ঢোকার মুখে, জিমের পাশে একটা বড় গাছ, প্রকাণ্ড বড় একটা গাছ, গাছের তলায় চায়ের দোকান। বাইকটা পার্ক করি, গাছটা কাটা হয়ে গেছে অর্ধেক, মানে গাছটা আমি এই হাইটের দেখছি এখন, আর বাকি গাছটা নিচে পড়ে আছে। তখন ওই বড় যে গাছ কাটার মেশিন আছে সেটার মধ্যে আওয়াজটা হচ্ছে। একটা লোক যে গাছ কাটার দায়িত্ব ছিল, সে মুখ ভর্তি গুটকা নিয়ে কাউন্সিলরকে বলুন, কাউন্সিলর গাছটা কাটছে। আমি কাউন্সিলর বলেছি আপনি ডকুমেন্ট দেখান আমাকে। আপনি কি, আপনাকে দেখা হয়েছে? আপনি কি, আপনি কাটবেন? বলে আমি দায়িত্বে আছি, আপনাকে গাছ ছাঁটতে বলেছে না গাছ কাটতে বলেছে? বলে একই হলো। মানে যাদের দায়িত্ব দিচ্ছ তারা জানে না ছাঁটা আর কাটা কাকে বলে।
গাছ ছাঁটলে গাছ মারা যায় না, গাছ কাটলে গাছ শেষ, এইটুকু পার্থক্য জানে না। বুঝলো না, গাছ কাটতে কারোর হাত কাঁপে না, কারণ সে তো জানে যে কেউ বারণ করবে না, সে কেউ মারবে না আমাকে। একটা মানুষকে মারলে দুটো মানুষ দাঁড়িয়ে যাবে, গায়ে হাত তুলেন কেন? একটা কুকুরকে মারলে কেউ এসে বলবে না কুকুরটাকে ভাই মারছেন কেন, কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাবে। এটাই তো পার্থক্য। এই শিক্ষাটা মানুষের কাছে নেই। তো এই শিক্ষাটা যদি, এই মনুষ্যত্ব বোধটা যদি মানুষের নিজে থেকে না জন্মায়, এগুলো কি ঘরে ঘরে গিয়ে শিক্ষা দেওয়া সম্ভব? না, একদমই তাই না। এই যে পুজোর সময় না, যে কোনো পুজোর সময় যে কোনো অনুষ্ঠানে ইদানিং একটা চল উঠেছে ডিজে বক্স বাজানো। মানে এরকম সাইজের বক্স, 5 ফুট 6 ফুট হাইটের বক্স, সেরকম বক্স প্রায় 10-12টা একটা ছোট হাতি কিংবা ম্যাটারের উপর তুলে, মিউজিকটা আমি বলছি কি মজা লাগবে শুনতে। প্রথম শুরু হয় মিউজিকটা, আমাদের বাড়ির সামনে মাঝে মধ্যে চলে, আওয়াজটা ঠিক এরকম শুরু হয়, এই আওয়াজটা হয় না, বাড়ির কাজ করে কাঁপে। মা বলে, হ্যাঁ রে এটা কি হচ্ছে, মানে আমার মায়ের 75 বছর বয়স প্রায়, তো এরকম তো পাড়ায় তো অনেকে আছে, তাদের মানে হার্টের প্রবলেম হয়, বিশেষ করে যাদের কানের প্রবলেম হয়, পেসমেকার বসানো, এটা কেউ বারণ করে না। এটা তো ইল্লিগাল যে তুমি একটা সার্টেন ডেসিবেলের উপর তুমি উঠতে পারো না। হ্যাঁ, তুমি সেটা ছাড়িয়ে লিমিটের বাইরে তুমি চালাচ্ছ ওটা। নাচ গান করার বিপক্ষে একদমই নই, আমি নাচ গান করতে ভালোবাসি, হই হুল্লোড় করতে ভালোবাসি, কিন্তু কারোর ক্ষতি করে নয়, সমাজের ক্ষতি করে। তোমার সমাজের ক্ষতি করছো, তোমাদের এইটা বোঝা দরকার, এটা করা উচিত নয়। এটা পারমিশন দেয় কি করে? তুমি পাড়ার মধ্যে দাঁড়িয়ে এতগুলো সমাজে এতগুলো স্তরের লোক আছে, এতগুলো ধরনের লোক আছে, তুমি তাদের মধ্যে কারোর সুবিধে অসুবিধে না দেখে তোমার নিজের স্বার্থে, তোমার নিজের গান বাজনার জন্য, তোমার ভালো লাগছে বলে তুমি না ষাঁড়ের মতন জোরে চালিয়ে গান চালিয়ে দিলে, মিউজিক চালিয়ে দিলে। স্বাধীনতা দিবসে সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রথম জাতীয় সঙ্গীতটা বাজলো, আমি হাঁটতে গিয়ে ঘরের মধ্যে থেমে গেলাম, জাতীয় সঙ্গীত বাজছে আমি থেমে গেলাম। আবার ওয়াশরুমে যাচ্ছি ব্রাশটা নেই বলে আবার বাজলো, আবার থেমে গেলাম। এরকম করে 5 বার থেমেছি ওয়াশরুম যেতে গিয়ে বাড়ি থেকে। আমার বাড়ি তো রাজপ্রাসাদ নয় যে হাঁটতে গিয়ে অত অব্দি পৌঁছতে পারবো না, মানে বুঝে না তাহলে কতক্ষণ ধরে বাজছে। গানটা শেষ হচ্ছে, এক পা হাঁটছি আবার চলছে, আমি রেগে গেলাম, কি হচ্ছে বলো তো। এবার গানটা বাজছে, আমি নেমে গেলাম নিচে স্বাধীনতা দিবসে একজনকে দেখি বক্সে জাতীয় সঙ্গীত চালিয়ে দিয়েছে, সে মুখে মুখে পুরো ঠান্ডা গুলো বসে আসবে। আমি কি দেখবো, হেই কি করছে না, বন্ধ কর, স্বাধীনতা দিবসে একটা জাতীয় গান চালাবো না? সে জানেই না এটা। তার সঙ্গে কথা বলতে গিয়ে আরো 5খানা ছেলে ওরকম বেরিয়ে চলে আসলো, ওই কি হচ্ছে তোর প্রবলেম কি, ঘরে জানা? কাকে বলবো? এই প্রতিবাদগুলো করার সময়তেও হয়তো পাশে 5টা লোক পাওয়া যায় না। না, পাই না তো। আমি এই আওয়াজ নিয়ে যখন আমি আমার কমপ্লেক্সে যখন কথাটা বললাম যে এটা চিঠি চাপাটি করা উচিত, সরকারকে জানানো উচিত, হয়তো সরকার জানেই না এরকম জিনিসগুলো হচ্ছে, তারা কি বললো আমাকে, সব করে লাভ নেই। লাভ আছে কি নেই, তোমরা চেষ্টাটা করেছো? একবার চেষ্টা তো করে দেখি, একবার সরকারকে জানিয়ে দেখি যে এইগুলো হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। আমরাও তো ভোট দিই, আমাদেরও তো এই অধিকারটা আছে, সেটা কেউ জানে না। হ্যাঁ, এই ডিজে ইউজের বিরুদ্ধে হাইকোর্টের একটা রায় আছে, ডিজেটা ব্যবহার করা যাবে না এবং বাজানো যাবে না, কিন্তু সেই সম্পর্কে বহাল তবিয়তে চলছে। এই তো পুজো আসছে, এই তো গেল শ্রাবণ মাস গেল, এবং কোনোভাবেই পুলিশ এটার পারমিশন দিতে পারে না, কিন্তু পুলিশ পারমিশন না দিলেও করছে কি করে? আগে কাঁধে বাত নিয়ে লোকে বলতে ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা বলতে বলতে যাচ্ছে, কি ডাল আলু পোস্ত বাবা ভালোবাসতো এসব বলতে বলতে যেত। এখন বাঁক ফাঁক নেই, বাঁক একটা ট্রাকে আছে, বাকি চলছে নাচতে নাচতে, ওরম তারস্বরে গানটা বাজতে বাজতে। এটা ভক্তি, এটা শ্রদ্ধা, এটা পুজো, এটা সমাজের ইয়ে নয়, এগেনস্ট নয়। এটা সরকারের জানা উচিত না? সরকারের এটা ইয়ে করা উচিত, যেই সরকারে থাকুক, সে যেই থাকুক, ABCD যেই থাকুক, আমি তো তার বিরুদ্ধে এটা বলবোই যে আপনারা এটা বন্ধ করছেন না কেন, এই পারমিশন দিচ্ছেন কেন? প্রথমত বিক্রি হচ্ছে করে ডিজে বক্স গুলো, বিক্রি হচ্ছে বলে লোকে কিনছে, যদি বিক্রি না হতো কি করে হবে? তুমি লোককে বলবে যে এগুলো ব্যবহার করবেন না, আগে মানে বিক্রি করা বন্ধ করা উচিত। লোককে সিগারেট খেতে বারণ করছো, এদিকে সিগারেট বিক্রি হচ্ছে। প্লাস্টিক ব্যাগও তাই, বারণ করলে বাজারের লোকেরা বলছে ব্যাগটা তাহলে আপনি কিনে দিন,
আমার হাতে ব্যাগ আছে, যারা মানে সবজিওয়ালা তাদের বলছি তোমরা প্লাস্টিক ব্যাগ দাও কেন, বলে দাদা প্লাস্টিক ব্যাগ না দিলে কেউ আমার থেকে সবজি নেবে না। যারা প্লাস্টিক ব্যাগ বানাচ্ছে তাদের বড় কারখানা, তাদেরকে তোমরা বন্ধ করতে পারছো না, তারা 20 মাইক্রন 30 মাইক্রন 40 মাইক্রন প্লাস্টিক বানাচ্ছে। কিন্তু সবজিওয়ালাদের কাছে যারা আছে, যারা মাছ কাটা মাছ দিচ্ছে প্লাস্টিক ব্যাগে, কোনো মাইক্রনসের মধ্যে পড়ে না সেটা। হ্যাঁ একদম। বারণ করে লাভ নেই, চলছে সেইভাবে সমাজ। আমরা নিজেরও সচেতন নেই সব ব্যাপার নিয়ে। আমার মতন বাজারে গেলে আমি আজও দেখিনি যে কেউ এমনি বাজারে থলেতে মাছ মাংস নিয়েছে, যেটা আমাদের বাবা কাকেরা নিত, আমি এখনো নিই। তারা ওই প্লাস্টিকের মধ্যে মুড়ে বেঁধে দিল, কালো প্লাস্টিক, উইচ ইজ ভেরি হার্মফুল, সেটা নিয়ে চলে গেল। বাজার ব্যাগ ফ্যাগ লাগে না তো, তা সেটা নিয়ে ফেলছে। আমাদের বাড়ির পেছনে আদিগঙ্গা, বছরে একবার কোটাল বান আসে, কোটাল বান যখন আসে পুরো রাস্তাটা ভরে যায় জলে, গঙ্গার জলে ভরে যায়। গঙ্গার জল যখন সরে যায় রাস্তা ভর্তি প্লাস্টিক, প্লাস্টিক সব গিয়ে ওখানে পড়ে। এন্টার পুরো জিনিসটা খারাপ হচ্ছে একটা জিনিসের জন্য, প্লাস্টিকের জন্য। প্রচুর স্টেটে প্লাস্টিক ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ অনেক জায়গায়, আমাদের এখানে সিকিম গ্যাংটকে তো প্লাস্টিক নিয়ে এটা ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, আমাদের এখানে ব্যান্ড হয়নি। অনেক কিছু আমি তো কেউ শোধরাতে পারবো না, কিন্তু আমি আমার দ্বারা যতটুকু প্রতিবাদ করা, বিরোধিতা করার, মানে সেটা বলি। আর মানুষ যদি না বুঝতে পারে তাহলে আমার কি করা যায়? আমি তো জেগে থাকতে পারবো না, মানুষের পেছনে পেছনে ঘুরতে পারবো না যে কুকুর মারবেন না, গাছ কাটবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না, জল অপচয় করবেন না। কজনকে বলবো? আমাকে বলে যে একটি কথা শুনতে হয়, ও হিরোগিরি সিনেমাকে দেখাবে। মানে সামাজিক দায়িত্ব পালনটাও তার জন্য বুলিং হতে হয়, মানে প্রত্যেক সময়। তো এটাই। আচ্ছা শাকিব, তুই তো সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ, মানে আমি দেখি ফেসবুকে বা ইয়েতে, মানে এটা কি নিজের প্রচারের জন্য নাকি এটা তো ভালো লাগে? ভালো লাগে, কোনো প্রচার খুব একটা হয় বলে মনে বলি আমার পিয়ারটা কম, হয়তো তুই এটা করে এটাকে প্রচার বলতে পারিস, বাট আমি খুব একটা প্রচারের জন্য, আমার কোনো মানে কাজের বেশি প্রচার থাকে না। আমার বেশি প্রচার থাকে বডি বিল্ডিং এর, আর নয়তো আমার পরিবারের। মানে হয় ছেলে মেয়ে বউ মা এদের সঙ্গে ছবি আছে, নয় যে আমার পোষ্য ছিল তার সঙ্গে ছবি আছে, নয় আমি জিমে গিয়ে এক্সারসাইজ করছি তার ছবি আছে। এর বাইরে খুব একটা সেরকম আমি কোনো মানে এখন তো শুনেছি ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখে বা ফেসবুকের ফলোয়ার্স দেখে অনেক সিলেক্ট করা হয়। তো মনে হয় না যে তাহলে আমিও সেটা শুরু করি, যাতে করে আমার মনে হয়নি। তবে আমি এটার আমি ভুক্তভোগী নয়। আমি একটা মানে ধারাবাহিকের জন্য আমাকে ডেকেছিল, সেখানে আমাকে বলেছিল যে মেয়ের বাবার চরিত্র একটা গ্রামবাসী, তো সেই চরিত্র, আর ওদিকে ছেলের বাবার চরিত্রের জন্য আমাকে বলছিল যে কেউ আছে বল, ছেলের বাবা খুব বড় লোক, একদম মানে স্টিঙ্কিং রিচ একটা লোক, এরকম টাইপের দেখতে লোক। তা আমি বলেছি, আমার একটা বন্ধুর নাম বলেছিলাম যাকে বেশ মানে বড় লোক মতনই দেখতে লাগে না সাজালেও, তার নাম বলেছিলাম। তো বলছে হ্যাঁ খুব ভালো। তো ঠিক আছে, সিরিয়ালটা শুরু হয়নি তখনও, সপ্তাহখানেক পর আমাকে আবার ফোন করলো যে আর কি হবে? আমি কেন, ও তো ভালো অভিনেতা তো। বলছে হ্যাঁ ওর খুব একটা ফলোয়ার্স নেই। হ্যাঁ মানে কি? আমরা তখন জানানি জিনিসটা কি। বলছে হ্যাঁ ইনস্টাতে ওর খুব একটা ফলোয়ার্স নেই, তাই জন্য নিতে চাইছে না, কারণ চ্যানেলটা তো অ্যাকচুয়ালি সাউথ বেস্ট চ্যানেল, তা ওরা এখানে সবাইকে চেনে না, ওরা ইনস্টা দেখে নেয় যে কার কতটা ফলোয়ার্স আছে, তো সেই ওয়াইজ নেয়। সে অভিনয় করতে না জানলেও তার যদি ফলোয়ার্স বেশি থাকে তাহলে সে পার্টটা পেয়ে যাবে। বলে মোরালের সেরকমই হচ্ছে ব্যাপারটা। আমার তো ইনস্টা অত ফলোয়ার্স নেই, তাহলে আমাকে নিল কেন? বলছে না তোর ইনস্টাতে ছবিগুলো দেখ, তার মধ্যে মিস্টার বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, বিদ্যা বালান, এদের সঙ্গে তো ছবিগুলো দেখেছে, তো তার মানে ওরা ভেবে নিয়েছে যে তুই একটা রেপুটেড অ্যাক্টর, ওই জন্য তোকে নিয়েছে। এবং ও ছবিগুলো না থাকলে বলে হয়তো তোর ফলোয়ার্স দেখে তোকে নিত না। তো এটা এখন মানে ইটস ইন থিং বলতে গেলে। এনিথিং, তার মানে তোকেও হয়তো অদূর ভবিষ্যতে ইনস্টায় ফলোয়ার বাড়াতে হবে। হতে পারে, কিন্তু আমি এটা নিয়ে আমি একদমই আমি ওদিকে না। আমার যতটুকু ভালো লাগে আমি করি। আমার ইচ্ছে হলো, আমার যে কমেডি ভালো লাগে, আমার ইনস্টাতে ম্যাক্সিমাম আমার বইয়ের সঙ্গে সব কমেডি স্কিট করা আছে। হ্যাঁ, ওগুলো ফলোয়ার্স বাড়ানোর জন্য। আমার লোকে হাসবে, কে কতটা হাসি ইমোজি দিল, কে কতটা হাসলো, সেটাই আমার মজা পাই। আমার বডি বিল্ডিং এর চেহারা দেখে, ভালো মাসেল দেখে কে কতটা ভালো বললো, সেটাতেই মজা পাই। আমার কতটা ফলোয়ার্স ভালো সেটা তো আমি খুব একটা। আচ্ছা, এই যে বডি বিল্ডিং বা নিজেকে তৈরি করা, এই যে ফিটনেস ফ্রিক হওয়া, এটা কি মানে অভিনয়ের স্বার্থেই না তোর ছোট থেকে এটা ছিল যে আমি? এটা পেছনে দায়িত্ব কার বলতো? এর পেছনে দায়ী কে? ম্যানে পিয়ারকে দেখে বেরোলাম,
দেখে তখন জিম বলে কোনো বস্তু ছিল না, তখন ছিল ব্যায়ামাগার। ম্যানে প্যারকে দেখে বেরোলাম, কালীঘাটের ব্যায়ামাগার ছিল, এই চিতলাতে ব্যায়ামাগার ছিল, নাম ছিল হচ্ছে অমর জিম, অমর ব্যায়ামাগার। আমি মেনকা থেকে বেরোলাম, বেরিয়ে ডাইরেক্ট আমি জানতাম ওখানে অমর ব্যায়ামাগার আছে, সব ওখানে ব্যায়ামবীরা থাকে, তাদের হাসি নিয়ে মজা করতাম, কি গুলি গুলি সব জিনিসপত্র সব হাসি আর ঠাট্টা করতাম। মেনে প্যারকে দেখে বেরিয়ে ডাইরেক্ট ওখানে গেলাম, ওখানে নিমাই স্যার বলে একজন ছিল। আমি তখন খুবই রোগা, মানে খুবই রোগা, আমাদের এখানে মানে নাম করা অভিনেতা কাঞ্চন মল্লিক, তার থেকেও হয়তো আমি রোগা ছিলাম। তাকে সেখানে ঢুকে গেলাম, ভেবেছিলাম যে হ্যাঁ, যে তার মানে এখন হিরো হতে গেলে চেয়ারটা লাগবে, তো সেইখান থেকে ব্যায়াম শুরু হলো আর কি। এটার পেছনে সালমান খান দায়ী। মানে তোর কোথাও না কোথাও মিঠুন দা থেকে বলিউড দায়ী, বলিউড আমার অভিনয় পেছনে, অভিনেতা হওয়ার পেছনে একমাত্র বলিউড দায়ী। এবং যখন তুই বলিউডের অভিনেতাদের সাথে কাজ করলি, যেমন মিস্টার বচ্চনের সাথে কাজ করলি, নওয়াজ স্যারের সাথে কাজ করলি, বা এদের সাথে, তাদের অভিজ্ঞতাটা কিরকম? মানে তখন কিছু কি পার্থক্য দেখতে পেলি যে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি যে এবং ওদের ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যে? মানে এদের সাথে তুই একদম ফেস টু ফেস কাজ করেছিস। হ্যাঁ, নওয়াজির সঙ্গে তো আমার রীতিমতো ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, খুবই ভালো বন্ধু। মিস্টার বচ্চনের কথা বলতে ভয় পেতাম, রীতিমতো ভয়, মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা বলছি কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে ঠিক এরম ডিস্টেন্স, মিস্টার বচ্চন বসে আছে, আমি এখানে বসে আছি, উনি মোবাইল নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, আমি শুধু বসে আছি। প্রথমত বসে বসে নিজের পার্ট বলছিলাম, কারণ ভাবছিলাম যে আমি যেন ফাম্বেল না করি, আমি যেন আমার জন্য যেন ওনার অসুবিধা না হয়, আমি যেন পার্টটা ঠিক মতন করতে পারি, উনি যেন অ্যাটলিস্ট বলে যে ইয়া ইটস গুড, ইয়া ইউর গুড, না বললেও অ্যাটলিস্ট যেন কোনো অসুবিধা না হয়, বা সেটা বলা হয়ে গেছে। তখন মনে হচ্ছে হ্যাঁ আমি কনফিডেন্ট, আমি বলতে পারবো। এবার অন্যদিকে তাকে বলছি, এই লোকটার জন্য এত কিছু সিনেমা লাইনে দাঁড়িয়েছি, এত মারপিট করেছি, একটু কথা বলবো না, কিন্তু কথা বলার সাহস পাচ্ছি না, কি কথা বলবো, লোকটা এই স্তর আর আমি এইখানে। আমি যদি এবার এক একটা প্রশ্ন করছি, ভাবছি এই প্রশ্নটা করবো কিংবা এটা বলবো, আমি তার উত্তরটা কি হতে পারে, নিজে নিজে মনে হচ্ছে স্যার मैंने आपकी सारी फिल्में देखी है, सभी ने देखा है सर, वो पिक्चर में क्या काम किया था मालूम है मुझे, सर वो पिक्चर मैंने इतनी बार देखा है, हाँ ठीक है। এবার না প্রশ্ন করছি উত্তর দিচ্ছি, প্রশ্ন করছি প্রায় ঘন্টাখানেক কেটে গেল, আমি আমার মনে মনে ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। তারপর হবে না, তখন বললাম যে স্যার ক্যান আই টেল ইউ ওয়ান থিং। উনি না অদ্ভুত ভাবে আমার দিকে ঘুরে, ইয়েস টেল মি, মানে উনি মিস্টার বচ্চন তখন নয়, কিন্তু হ্যাঁ উনি এক্সপেক্টই করছিলেন যে হ্যাঁ কনভারসেশনটা হোক। আমি না, नहीं सर आपकी एक फिल्म आई थी अग्निपथ, यहाँ पे एक सिनेमा हॉल है वसुश्री बोल के, बोला या आई नो दैट, हाँ तो वहाँ पे वो पिक्चर लगी थी, एडवांस बुकिंग के लिए वेडनेसडे को मैं एकदम भोर को अर्ली इन द मॉर्निंग तो लाइन पे खड़े हुए थे, तो क्या हुआ सर वो लाइन पे अर्ली मॉर्निंग खड़े हुए, तो वहाँ पे ना खड़े खड़े थोड़ा नींद आ गया था, तो मैं लाइन से थोड़ा बाहर हो गया था, तो वो तब गार्ड दे रहा था हवालदार लोग, पांडु लोग, तो उसका हाथ में डंडा था, क्योंकि मैं लाइन से बाहर हो गया था, वो मेरे यहाँ पे जौड़ान पे आके जोर से डंडा से मारा था। तो अमिताभ बच्चन बोलते हैं मार दिया आपको डंडे से, हम जी सर, लेकिन कोई बात नहीं सर, उसके बदले में मैं भी उसको मार दिया। बोले आपने मार दिया पुलिस को? हम जी सर, मेरा 5 दोस्त लोग थे, तो मुझे मारा तो दोस्त लोग को गुस्सा आ गया, सब मिलकर उसको पीट दिया। अरे तो हम ताकि हंस चले, उन्हें हट बोले सो शुड आई बी सॉरी फॉर दैट। আরে মেরে কেন কথা বলতে গেলে মানে সেই মার খেয়েছে বলে উনি আমাকে সরি বলবেন, না এক্সকিউজ মাই ফোন ইজ কামিং, ইয়া টেক ইট, হ্যালো, হ্যাঁ কেউ নেই ফোনে, পালাতে পারলে বাঁচি আর কি আমি। মানে দিস কল জেস্টার না, খুব ভালো, মানে খুব ভালো, মানে আমি কাউকে ছোট করে বলছি না, উচিত নয় আমার ছোট করা কাউকে, আমি সে রাইটটাও নেই, বাট মিস্টার বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পীযূষ মিশ্রা, বিদ্যা বালান, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার মনে হয় না তারা সেরকম, মানে তারা তাদেরকে মনে করে যে আমি মিস্টার বচ্চন, আমি বিদ্যা বালান, আমি নওয়াজ। নওয়াজ ইজ বিজি উইথ হিজ ক্যারেক্টার অ্যান্ড উইথ হিজ সাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো সেই সময় গিয়ে আমি কথা বললে ওনার কোনো হেলদোল নেই, হ্যাঁ बोला 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 नहीं आप कैसे ये कर रहे हो, अरे चलना कर लेंगे कोई बात नहीं, वो हो जाएगा, नहीं आपके लिए तो हो जाएगा, लेकिन आप भूल रहे हो आप नवाज हो, मैं आपके सामने कुछ नहीं हूँ, मुझे तो एक बार बोलना पड़ेगा। तो ये কথা বলতে পারে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, মানে যখন সাজেশন প্রেফারেন্স শর্ট যেত, উনি সাজেশনে থাকলেন, উনি ইয়ার্কি মারতেন রীতিমতো, আমাকে সিরিয়াস থাকতো, যে আমি ইয়ার্কি মানে হেসে ফেলছি, किसको लेके आया तुम, हाँ देखो शॉर्ट में हंस रहे,
আমি বলতে পারছি না যে স্যার ইয়ে হাসা আর আমগো। উল্টো দিকে মিস্টার বচ্চনের সঙ্গে এসপি শর্ট চলতি, মিস্টার বচ্চন কান্নার সাথে কাঁদছেন সাজেশনে দাঁড়িয়ে। সেটা দেখে আমি কি শিখলাম আজ পর্যন্ত, আমি কোনদিন সাজেশন দেখি তারপর থেকে কোনো ইয়ার্কি, কোনো সাজেশন আমি ইয়ার্কি মানে আমার অ্যাক্টরের সাথে, আমার কো অ্যাক্টরের সাথে, আমার সেটা তার থেকে দেখে শেখা যে প্রপার কিউ, প্রপার অ্যাক্টিং, প্রপার সবকিছু। হ্যাঁ ওনার কোনো মানে দরকারই নেই যে उल्टो दिखे लोकटा के शागनी होगा तू घर पे, यहाँ पे तू कौन है मेरे लिए, मेरे सामने कुछ भी नहीं है, तू मेरे आगे तू कुछ भी नहीं है। তবুও ও দাঁড়িয়ে চোখে জল ফেলছে, আমি না দেখে অবাক, সত্যিকার তার চোখের জল দেখে আমার এক্সপ্রেশন অনেক বেটার ডেভেলপ। আমি পরে না ভাবছি এই পয়েন্টে দাঁড়িয়ে ওই জন্য অমিতাভ বচ্চন উনি। একদম একদম এটাই হওয়া উচিত, এই জায়গাটাই হওয়া উচিত, রাইট। মানে এইগুলোই শেখা অ্যাকচুয়ালি, এটাই তো টিচার এত বড়। আর একটা কথা মনে পড়ছে মিস্টার বচ্চনের, রাত্রিবেলা শট হচ্ছে টিটাগড় জুট মিলে, একটা শট আমি মিস্টার বচ্চনকে সিনটা রাখিনি, মানে সিনেমাতে সিনটা ছিল না, মিস্টার বচ্চনের সঙ্গে দুপাতা সিন ছিল আমার, তো সিনটা বলে আমি এন্ডে আমি বেরিয়ে যাবো, বিদ্যাজি ঢুকবেন, ঢুকে বলবেন ভাস্কর তুম বাহার যাও, আমার নাম ছিল ভাস্কর, তুম বাহার যাও। আমি বেরোতে বেরোতে বলেছি হ্যাঁ সে লিখে আছে বুড়াও লোক বলে বেরিয়ে যাবো। তুমি সিঁড়ি দিয়ে নেমে যাবো, বিদ্যাজি নেমে যাবেন, আমি তো বলছি নামবেন, নেমে একটু ফুপিয়ে কেঁদে উঠবেন। 12 বার শটটা হয়ে গেছে, উনি বলছেন ওয়ান মোর শট। আমি ভাবছি কেসটা কি বুঝতে পারছি না, আমি বেরিয়ে না ঘুরে যাচ্ছি, ঘুরে দেখছি কি করেন উনি, কাট ওয়ান মোর, আবার বেরিয়ে আবার দাঁড়িয়ে কি করেন, কাঁদছেন কিন্তু ফুপিয়ে কাঁদছেন, শুধু কাঁদছেন মানে শুধু শোল্ডার শ্রাগ করছে সেটা নয়, বাট কাঁদছেন লিটারালি। কি করতে চাইছে, কারো সাহস নেই বলে, কে আমার স্যার বলা, কারো সাহস নেই। লাস্টের দিকে একটা শট আসলো, আমি দেখলাম ফুপিয়ে কাঁদলেন, জলটা এরকম সাট করে পড়লো একদম, মানে ড্রপ, নট গড়িয়ে ড্রপ পড়লো। ডিরেক্টর তখন বলল স্যার ওয়ান মোর, নো ইটস ওকে। Okay. Man, he was standing for that drop. Yeah. He was waiting for that particular drop. মানে at the age তখন 72 বয়স ওনার, at the age of 72 গায়ে কাঁটা দিয়ে উঠছে, তখনও তার প্রমাণ করার ইচ্ছে আছে যে I'm a good actor. এটা এইগুলো শেখার, এগুলো দেখে তখন মনে না যে কিছু করিনি, 27 বছর জাস্ট বেরিয়ে গেছে, জাস্ট বেরিয়ে গেল, নাথিং, অনেক বাকি আছে। রাইট। একটা লাস্ট প্রশ্নের জায়গায় মানে শেষের দিকে আসবো, সেটা হচ্ছে তো থিয়েটারের জার্নি, মানে যেহেতু সিনেমায় এত বছর কাজ করা এবং সিনেমার সাথে জড়িত, কখনো মনে হয়েছে যে থিয়েটারটাকেও করি মন দিয়ে, বা থিয়েটার করার ইচ্ছে? চন্দনদার দলে অনেকগুলো নাটকের কাজ, চন্দনদার মানে আমি থিয়েটার করব খুব ইচ্ছে ছিল, কিন্তু থিয়েটার করতে ভয় লাগতো। থিয়েটার তো মানে সহজ ব্যাপার নয়, কাট আরেকবার যাবো, এটা হবে না, তো এটা ভয় লাগতো আমার। তো একদিন চন্দনদা ফোন করে বললো যে শোন আমি একটা থিয়েটার করছি, তো আমি চাইছি তোকে। আমি বললাম যে আমি শাগনিক, কিন্তু বলছে হ্যাঁ তোকেই তো ফোনটা করেছি। বললাম আচ্ছা তো কি করতে হবে, একটা চরিত্র তোকে অভিনয় করতে হবে থিয়েটারে। বলে হ্যাঁ। আমি কি চরিত্র? বলে ব্রুটাসের চরিত্র। কি? বলে হ্যাঁ আমি জুলিয়াস সিজারটা করছি, মানে সিজারের পার্টটা করছে সব্যসাচী চক্রবর্তী, তো ব্রুটাসের চরিত্রটা আমি তোকে চাইছি। আমি বললাম কেন, আমি কেন? বলছে না প্রথম কথা তোর মানে এখনো তো একটু ভারী চেহারা হয়েছে, তোর চেহারার সঙ্গে ব্রুটাসটা আমি দেখতে পাই, হ্যাঁ শার্প ফিচার, গ্রিকান চেহারা, তো ওই চেহারাটা আমি দেখতে পাই, তো দ্যাটস ওয়াই আমি তোকে ব্রুটাসের চরিত্রের জন্য ভাবছি, তুই করলে ভালো। তুমি ভেবেছো আমি করবো না, হতে পারে। তো সেটা করতে গিয়ে প্রথম শো একাডেমি, আমি যে বাপ রে বাপ কি প্রেশার রে ভাই, এক তো জুলিয়াস সিজার নাটক, শেক্সপিয়ারের নাটক, তারপরে আমি ব্রুটাস, তারপর একাডেমি, তারপর উল্টো দিকে চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী, যে সামহাও প্রথম শোটা উতরে গেছে। আমি জানি প্রথম শোতে কিচ্ছু হবে না, উতরাতে পারলে যথেষ্ট আমার কনফিডেন্স বাড়ানোর জন্য। তারপরে সিজারে আমি মার্ক অ্যান্টনি পাঠ করেছি, ব্রুটাস করেছি, টাচউড মানে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছি। তারপরে প্রোটেকশন, নট প্রোটেকশন, পার্টিকুলারলি প্রোটেকশন বলে একটা নাটক হতো চন্দন সেনের, সেটাতে পাঠ করেছি, অনেকগুলো শো করেছি। তারপর সিরিয়ালের জন্য, ধারাবাহিকের জন্য আমাকে থিয়েটারটা ছাড়তে হয়, কারণ এখান থেকে কথা আসলো যে তাহলে থিয়েটারটাই করো,
অভিনয়টা মানে সিরিয়ালটা করো না, কারণ আমি তোমাকে ছাড়তে পারবো না রিহার্সালের জন্য, ইউ ডিসাইড। তো আমি তখন দেখলাম যে না, পরিবার চালাতে গেলে তোমার তো টাকা দরকার, তো থিয়েটারে তো আমি সেইভাবে টাকা পাবো না যে আমি পরিবার চালাবো। তো আমাকে চন্দনাকে বলতে হলো আমি পারছি না গো করতে, ছেড়ে দিলাম। কাট টু 2025, প্লাবন বলে একটা আমার বন্ধু আছে, প্লাবন বাসু, তো সে আমাকে বললো সে একটা হিন্দি থিয়েটার করছে, তো তার সঙ্গে আমি আছি আবার। আবার সেই জার্নিটা শুরু হলো, বাট ইউ এনজয় ইট। মারাত্মক। থ্যাংক ইউ শাগনিক, অনেকটা আমরা একটা লং টাইম আড্ডা মারলাম, থ্যাংক ইউ। এবং এই আড্ডাটা কিন্তু এখানে শেষ হয়নি, হয়তো আবার পরবর্তীকালে এই আড্ডাটাকে কন্টিনিউ করব অন্য টপিকের, অনেক কিছু কথাবার্তা বাকি রয়ে যায় কিন্তু আমাদের হাতে সময় শেষ। আমি চাইবো যে মগজমারি সম্পর্কে এবং কিছু বলতে এবং একটু উইশ করতে, যাতে এই চ্যানেলটা সবাই দেখে, সাবস্ক্রাইব করে। অবশ্যই, মানে আমার বলার দরকার না, মানে দরকার নেই। মগজমারিতে যারা এসছেন, যেই দিগ্গজরা এসছেন তোর সামনে বসেছে, তাদেরকে যারা একবার দেখে নিয়েছে, মগজবাড়ি এমনিতেই এরকম জায়গায় পৌঁছে গেছে। সুতরাং আমাকে আলাদা করে বলতে হবে না, তবুও তুই যখন বলছিস বলছি যে প্লিজ মগজমারি ফলো করবেন, মগজমারি দেখবেন। অনেক দিক আমাকে বাদ দিয়ে অনেক দিগ্গজের সামনে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, কাছের লোককে চিনতে পারবেন। প্লিজ দেখবেন মগজমারি।